রাহুল তার বালিগঞ্জে ফ্ল্যাটে একাই থাকে। সেদিন অফিস যাওয়ার সময় হঠাৎই কলিং বেল বাজালো কেউ। উঠে গিয়ে দরজা খুলতেই দেখল একজন যুবক দাঁড়িয়ে, হাতে তার একটা ঝোলা ব্যাগ। নমস্কার, আমি সুইট অ্যান্ড হট থেকে এসেছি। আপনার জন্য 1 প্যাকেট ফ্রাইড রাইস আর চিলি চিকেন আছে স্যার। কিন্তু আমি তো কিছুই অর্ডার করিনি। আপনি সুইট অ্যান্ড হটে নিয়মিত খাবার অর্ডার করেন তো? হ্যাঁ তা করি, কিন্তু আজ তো... হ্যাঁ, আজ করেননি। আসলে আপনি এত বেশি অর্ডার করেন, তাই আপনার জন্য এই স্পেশাল গিফটটা রয়েছে। প্লিজ এটা নিয়ে একটা সাইন করে দিন আপনি। ওহ গ্রেট, থ্যাংক ইউ সুইট অ্যান্ড হট। প্লেজার স্যার। এই যে এখানে একটা সিগনেচার। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে স্যার। খাবারটা নিয়ে ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দেয় রাহুল। তারপর খিদেতে আর থাকতে না পেরে খাবারের পার্সেলটা ধীরে ধীরে খুলতে থাকে। আর সিল খুলতেই ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। একটা তীব্র শব্দে কেঁপে ওঠে ফ্ল্যাটের চারপাশও। প্যাকেটে আসলে যে খাবার নয়, ছিল বিস্ফোরক দাহ্য পদার্থ, যার সংস্পর্শে আসতেই ঘটে যায় বিস্ফোরণ। এই গোটা ঘটনার সাক্ষী রাহুলের বাড়ির সহায়িকা শম্পা। ঘটনাস্থলের থেকে সামান্য দূরে হলেও পুরো ঘটনাটা চোখের সামনে দেখে সে প্রায় স্তব্ধ হয়ে যায়। প্রতিবেশীরাও তীব্র শব্দ আর পোড়া গন্ধ পেয়ে ছুটে আসে রাহুলের ফ্ল্যাটে। এরপরই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে রাহুলের পোড়া দেহটা পোস্টমর্টমে পাঠায়। অনুমান করা হচ্ছে খাবারের প্যাকেটে আরডিএক্স জাতীয় বিস্ফোরক ছিল, যা খুলতেই ব্লাস্ট করে। তবে সবটাই এখন তদন্ত সাপেক্ষ। খবরটা পড়তে পড়তে জাস্ট থমকে গেলাম। এ তো ভয়ঙ্কর ঘটনা। এরকমও হয়? এভাবে খাবারের লোভ দেখিয়ে মানুষ খুন? বাপরে, কি সবচেয়ে হচ্ছে কলকাতায়। সত্যি। পেপারটা রেখে খেতে বসছিলাম, কিন্তু খবরটা আমার মনে এমন প্রভাব ফেলেছে যে আর খেতে ইচ্ছে করছে না। তাই ভাবলাম মন ভালো করতে একটু সৌরসেনীকেই ফোন করি। ও আমার কলেজের সময়ের বন্ধু, বান্ধবী। এখন পেশায় পুলিশ ইন্সপেক্টর। খুব গভীর বন্ধুত্ব আমাদের। আসলে একটু বেশি গভীর আর কি, যদিও আমার তরফ থেকে। ওর কাছে আমি জাস্ট একজন খুব ভালো বন্ধু মাত্র। যাই হোক, রিং করলাম ওকে। হ্যাঁ সূর্য, বল কি খবর? আমার তো চলছে, তুই বল। নতুন কোনো কেস নিয়ে বিজি এখন? 1000টা কেস, কোনটা ছেড়ে কোনটা বলি। সেই, আচ্ছা একদিন দেখা কর না, অনেকদিন আড্ডা হয় না আমাদের। সময় করে নিশ্চয়ই দেখা করবো রে। এখন রাখি, হ্যাঁ, কাজের খুব প্রেশার, এক্ষুনি আবার বেরোতে হবে আমাকে। ওকে ফাইন, বাই তাহলে। ফোনটা রেখে খেতে বসলাম, কিন্তু খেতে খেতেও পেপারের খবরটাই মাথায় ঘুরছিল। তারপর খেয়ে উঠেই আমার পছন্দের বই নিয়ে বসে পড়লাম। আর এভাবেই এক সময় কখন যেন চোখটা লেগে গেল। তারপর বিকেলে কলিং বেলের শব্দে ঘুম ভাঙল। দরজা খুলে দেখি আমার প্রাণের বন্ধু দুর্জয় এসেছে। আমি তো আশ্চর্য হয়ে গেলাম। এই সময় কাজ ছেড়ে তিনি আমার বাড়িতে কেন? কিরে, এই সময় কি ব্যাপার? সব ঠিক আছে তো? হ্যাঁ, সব একদম পারফেক্ট আছে। ভাবলাম তোর সঙ্গে একটা বিয়ের খেয়ে যাই। বাবা, হঠাৎ? ভাই তোর শরীর ঠিক আছে তো? আরে একদম ঠিক আছে রে, রিল্যাক্স। যাক, বাঁচলাম। আজকাল না খালি চমকে দিচ্ছিস, তোর কাণ্ড কারখানা দেখে শুধুই আশ্চর্য হতে হয়। আরে শোন না, আমার বুক ক্যাফে একদম জমিয়ে চলছে রে। গত 1 মাসে দারুণ প্রফিট হয়েছে, তাই সেলিব্রেট করতে এলাম। আরে এ তো দারুণ ব্যাপার। আর এভাবে বলছিস, আসল কথাটা আগে বলবি তো? সারপ্রাইজ। আচ্ছা চল, বোতল দুটো খোল আর একটা বাটিতে এই বাদামগুলো ঢাল। বেশ, কিন্তু এই সেলিব্রেশনে সৌরসেনীকে ডাকলি না? এটা তো ঠিক হলো না বন্ধু। আর দুটো ছেলের মাঝে আবারও এসে কি করবে? বোর হবে তো। তার চেয়ে তুই আর আমি বিন্দাস আছি। কে বোর হবে? সৌরসেনী? পাগল হয়েছিস? আরে তুই ডাকলে ও সব কাজ ফেলে পাগলের মতো ছুটে আসবে। আর তোর কোম্পানিও কতটা এনজয় করে তা তুইও জানিস দুর্জয়। তাও ফালতু বকিস। দুর্জয় আর কিছুই বলল না, মুচকি হাসলো। আমিও বিয়ারের বোতলটা খুলে বাদামগুলো বাটিতে ঢাললাম। বিয়ারে চুমুক দিয়ে এই দুর্জয় বলল, পরশুদিন আমার ক্যাফেতে একটা গেট টুগেদার রেখেছি, অবশ্যই আসবি। ওখানে সবাই মিলে সেলিব্রেট করব। তোর সৌরসেনীও থাকবে ওখানে। ওকেও বলবো। এক্সকিউজ মি, আমার সৌরসেনী না, ওটা তোর সৌরসেনী। ও তোকে পছন্দ করে। আর এটা তুই ভালো করেই জানিস দুর্জয়।
আচ্ছা আচ্ছা, এবার চেঞ্জ দ্য টপিক প্লিজ। দুর্জয় প্রতিবারের মতোই বিষয়টা এড়িয়ে গেল। আমিও টপিক চেঞ্জ করাটাই ঠিক মনে করলাম। দুদিন পর দুর্জয়ের বুক ক্যাফেতে গেট টুগেদারে গেলাম। সেখানে সৌরসেনীও এসেছিল। যদিও দুর্জয় নিজে ওকে ইনভাইট করেনি, আমাকে ফোন করে বলতে বলেছিল। সৌরসেনীর ব্যাপারটা খারাপ লাগলেও ও জাস্ট দুর্জয়কে কিছুক্ষণ দেখতে পাই ভেবেই এসেছে। আমরা তিনজনেই আড্ডা দিচ্ছিলাম। দুর্জয় বেশ মজার মজার জোকস বলছিল। এমন সময় সৌরসেনীর ফোনটা বেজে উঠল। এক্সকিউজ মি, একটা ইম্পর্টেন্ট কল। একটু সাইডে গিয়ে ফোনটা রিসিভ করলো সৌরসেনী। 2 মিনিট পরে সে বলল, সরি গাইস, আমাকে এক্ষুনি থানায় যেতে হবে। ইটস ভেরি আর্জেন্ট। সরি দুর্জয়। আরে ডিনার তো করে যা। না রে, একটা ইম্পর্টেন্ট কেস, থানার থেকে আবার ঘটনাস্থলে যেতে হবে। সে কি রে? আচ্ছা হয়েছে নাকি সেটা তো বল। একটা অ্যাক্সিডেন্ট অথবা প্রি প্ল্যান্ড মার্ডার। আমি পরে সব বলবো, বাই। ডিনার না করেই তাড়াতাড়ি বেরিয়ে গেল সৌরসেনী। বুঝতে পারলাম কেসটা সত্যিই হয়তো আর্জেন্ট, না হলে দুর্জয়কে ছেড়ে কখনো যেত না। পরের দিন সকালে ঘুম ভাঙল সৌরসেনীর ফোনে। চোখ মুছে বারবার দেখছি, হ্যাঁ সত্যি সৌরসেনী ফোন করছে। এত সকালে কি ব্যাপার বল? খুব ডিফিকাল্ট একটা কেস রে সূর্য। তোর কি ঘুমটা ভালো করে ভেঙেছে? তাহলেই বলবো। হ্যাঁ এই তো উঠে বসে পড়েছি, বল। একটা ভয়ঙ্কর মার্ডার কেস, বুঝলি? গতকাল যেই জন্য দুর্জয়কে ছেড়ে যেতে হলো। আসলে একটা অভিনব কায়দায় মার্ডার হচ্ছে শহরে। এই নিয়ে 2টো কেস। সিমিলারিটিস আছে বলেই সিরিয়াল কিলিং ব্যাপারটা ধরতে পারলাম। আমি সব ভালো করে বলবো, তুই প্লিজ দেখা কর, আর দুর্জয়কেও আসতে বল। ও এই ব্যাপার? আরে দুর্জয়ের সাথে দেখা করবি সরাসরি বললেই তো পারিস, আমি তো আছি, সব ফিক্স করে দেবো। এত ঘোরপ্যাচের কি দরকার ভাই? তুই ভুল ভাবছিস সূর্য। আমি দুর্জয়ের সঙ্গে দেখা করার জন্য এসব বলছি না। কেসটা সত্যিই জটিল। আমার সত্যিই দুর্জয়ের সাহায্য চাই। ওকে ডাইরেক্ট কিছু বলতেও পারছি না। তুই ওকে একবার সামনে নিয়ে আয় না, তারপর বুঝিয়ে বলবো। আশা করি ও না বলবে না। হ্যাঁ সে ঠিক আছে, আমি তাহলে কালই ওকে আমার বাড়িতে আসতে বলছি। কাল নয় সূর্য, আজই প্লিজ। বাবারে আজই? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি দুর্জয় আজ আবার ফ্রি আছে কিনা। বিকেলে আমার বাড়িতেই 3জন আবার একত্রিত। এবার বল সৌরসেনী, তোর কোন জটিল কেস নিয়ে ধাঁধায় পড়েছিস? তোর মুশকিল আসান তো সামনেই বসে আছে। ভাই ওর কেসটা মন দিয়ে শুনে নে, টেনশনে আছে মেয়েরা কিন্তু। সূর্য, বিষয়টা কিন্তু জোকস নয়। 25 থেকে 30 বছরের যুবকদের টার্গেট করা হচ্ছে। ফাঁদে পড়ে আগুনে জাস্ট ঝলসে যাচ্ছে তরতাজা প্রাণগুলো। কেসটা ভালো করে বল তো, আসলে কি হয়েছে? গতকাল সাদার্ন অ্যাভিনিউতে একটা একতলা বাড়িতে বিস্ফোরণ হয়েছে, আর তাতে একজন 27 বছরের যুবকের প্রাণ গেছে। এই কারণেই আমাকে কাল তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হয়েছিল দুর্জয়। ওই বাড়িতে গিয়ে আমি যতটুকু ইনভেস্টিগেশন করেছি তাতে যতটা জেনেছি বলছি। যুবকের নাম শেখর সমাদ্দার, একাই থাকতো, আর একজন পরিচারিকা আছে যে দুবেলা করেই আসে। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করে দেয় সে। সেই পরিচারিকা মালার থেকেই আমি পুরো ঘটনাটা জেনেছি। যদিও ডাইরেক্ট কিছু বলেনি, ওর ছেলে ওর হয়ে থানায় এসে বয়ান দিয়ে গেছে। আসলে ও অসুস্থ, চোখের সামনে সবটা দেখেছে তো, ট্রমায় আছে। ও ছেলেকে সবটাই বলেছিল, সেই মতোই ছেলে এসে বয়ান দেয়। তো সেই বয়ান অনুযায়ী কাল সকালে শেখরের কাছে প্রথম একটা ফোন এসেছিল। একজন মহিলা ফোনটা করেছিল। দাঁড়ান, আপনাদের একটু সুবিধা করে দিয়ে এখানটা ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। নিজের কানেই শুনে নিন কি হয়েছিল। হ্যালো স্যার, আমি ড্রিমলাইন কোম্পানি থেকে বলছি। আপনি এয়ার স্কাই মোবাইল নেটওয়ার্ক ইউজ করেন তো? হ্যাঁ, কেন বলুন তো? আসলে আমাদের কোম্পানিতে একটা লাকি ড্র হয়েছে, যাতে এয়ার স্কাইয়ের কয়েকটা মোবাইল নাম্বার সিলেক্টেড হয়েছে, আর তার মধ্যেই শর্টলিস্টেড হয়ে আপনি 3rd হয়েছেন। কংগ্রাচুলেশন স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। কিন্তু হঠাৎ এসবের মানে? আমি তো কিছুই। আমাদের প্রত্যেক বছর এটা হয় স্যার। আমরা লাকি ড্রতে জয়ী 3 জনকে স্পেশাল গিফট দিচ্ছি। আপনার জন্য রয়েছে একটা 2 nights 3 days গোয়া ট্রিপ। আপনি সঙ্গে কাউকে নিতে পারেন। স্যার, অফারটা আপনি অ্যাকসেপ্ট করছেন তো?
অ্যাকসেপ্ট না করার তো কিছুই নেই, কিন্তু আমি জানতে চাইছি এর জন্য কি কিছু পে করতে হবে? একেবারেই না স্যার, এটা তো গিফট যেটা আপনি লাকি ড্রতে থার্ড হয়েছেন বলে পাচ্ছেন। এটাতে 3 দিনের জন্য 2 জন মানুষ থাকা খাওয়া পুরো খরচটাই আমরা দিচ্ছি। আপনাকে শুধু ট্রান্সপোর্টের খরচটাকে বের করতে হবে, সেটাও আপনার উপরে, আপনি কি করে যাবেন কি করে আসবেন। তাও কিছু প্রফিট আপনাদের নিশ্চয়ই আছে। এমনি এমনি কি আর আজকাল কিছু পাওয়া যায় নাকি? হ্যাঁ স্যার, আপনার কথায় অবশ্যই যুক্তি আছে। এটা এমনি এমনি নয়, ঠিক কথা। কারণ এটা আমাদের দেওয়ার একটাই উদ্দেশ্য, ইন ফিউচার যদি কিনা আপনি আমাদের সঙ্গে কোনো জায়গায় যেতে চান তাহলে আপনি অত্যন্ত কম খরচে ঘুরতে পারবেন, তাতে আমাদেরও প্রফিট আর আপনাদেরও সাশ্রয়। ও আচ্ছা, তাহলে তো ভালোই। তাহলে আপনি অফারটা অ্যাকসেপ্ট করছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনাদের অফিসে যেতে হবে কি? না না, আমরাই আপনার বাড়িতে যাব। আজকে দুপুর 1টা নাগাদ আপনি থাকছেন বাড়িতে? একটু বেরোনোর ছিল। আচ্ছা ঠিক আছে, চলে আসুন। তাহলে আমাদের লোক ঠিক ওই সময় গিয়ে আপনার গিফট ভাউচার দিয়ে আসবে। আচ্ছা, গিফট ভাউচারটা আপনি প্লিজ নিজের হাতে রিসিভ করবেন, ঠিক আছে? কারণ বুঝতেই তো পারছেন, খুব ভ্যালুয়েবল একটা জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি অ্যাকসেপ্ট করব। মালা কাজ করতে করতে সবটাই শুনেছিল, তারপর ও নাকি বাড়ি চলে গিয়েছিল। এরপরেরটা আন্দাজেই বলছি, হয়তো ওই 1টা নাগাদ ডেলিভারি বয় এসে বক্সটা দিয়েই চলে যায় যাতে ভাউচারটা ছিল। এরপর শেখর ঘরে এসে বক্সটা খুলতেই একটা তীব্র বিস্ফোরণ হয়, যাতে ও আগুনে ঝলসে যায়। আর বিস্ফোরণের শব্দ পেয়ে হয়তো প্রতিবেশীরা ছুটে আসে, তারপর দমকলকে খবর দেওয়া হয়। দুর্জয়, এই হলো পুরো কেসটা। কিন্তু এখানেই বিষয়টা শেষ নয় রে, এর আগেও এরকমই একটা কেস হয়েছে, তাও জাস্ট ওই সপ্তাহখানেক আগেই। একদম সেম না হলেও টেকনিকটা সেম। সেবার ফুড ডেলিভারি অ্যাপের নাম দিয়েই ফাঁদ পাতা হয়েছিল, আর এবার লাকি ড্র। আরে দাঁড়া দাঁড়া, এই ফুড ডেলিভারির কেসটা তো আমি সেদিনকেই পড়লাম। ওই কসবা থানার ঘটনাটা না তো? কি নাম ছিল যেন ছেলেটার? হ্যাঁ, রাহুল। ওটাই কি? ইউ আর রাইট সূর্য। তাহলে বল, ওই ঘটনাটার এই ঘটনাটা অনেকটা সেম নয় কি? হ্যাঁ, একেবারেই সেম তো প্রায়, মানে কায়দাটা আর কি, শুধু মাধ্যমটা বদলানো হয়েছে। উফ, ওই কসবার ঘটনাটা পড়ার পর না আমি জাস্ট পুরো অফ হয়ে গিয়েছিলাম রে, কি মারাত্মক। আর দেখ, আবার ওরকমই একটা ঘটনা খারাপ করছে এমন। হ্যাঁ, এই সৌরসেনী, তুই বললি 25 থেকে 30 বছরের যুবকদের টার্গেট করা হচ্ছে, কিন্তু এতে কাদের লাভ হচ্ছে? হ্যাঁ, এই দুর্জয়, তুই কি বলবি? মানে সবটা শুনে তোর কি ধারণা হলো? খুবই অভিনব পদ্ধতি, তাই সাকসেসফুলও হয়েছে। আর আমি যদি খুব ভুল না হই, এরকম ঘটনা আগে কখনো হয়নি। মানে এরকম প্যাটার্নে মার্ডার এই প্রথম। আর তুই একেবারেই ঠিক ধরেছিস সৌরসেনী, ইটস দ্য সিরিয়াল কিলিং কেস। হোক না হোক, এর পেছনে একটাই গ্রুপ রয়েছে, অথবা একজনই রয়েছে। আমার তোর সাহায্য চাই দুর্জয়। আমি কোনো ক্লু পাচ্ছি না যাতে ট্রেস করা যায় খুনিকে। আমার বিশ্বাস তুই সাহায্য করলে আমার কাজটা অনেক সহজ হবে। আমি বড় স্যারের সাথেও কথা বলে নিয়েছি, ওনারও কোনো আপত্তি নেই। এবার শুধু তুই রাজি থাকলেই। কিরে, হেল্প করবি তো? দেখ, এখন ক্যাফেতে একটু বেশি বিজি আছি, কি বললি বুঝতে পারছি না, কিভাবে সময় বের করবো ভাবি আগে। গত 1 মাসে আমি কোনো ইনভেস্টিগেশন কেস নিইনি, জানিস তো। আসলে আগে ক্যাফেটাকে দাঁড় করাতে চাইছি, তারপর আবার গোয়েন্দাগিরি শুরু করব। মানে এটাই প্ল্যান আর কি। কিন্তু তুই বললি যখন, অবশ্যই ভেবে দেখছি, একটু সময় দে। কিন্তু দুর্জয়, সেই সময়টুকু আমাদের কাছে আছে তো? মানে তুই যতটা সময় নিবি তার মধ্যেই না আবার একটা খুন হয়ে যায়। দেখছিস তো, 2টো খুনের মধ্যে জাস্ট 1 সপ্তাহের তফাৎ। সেটা ঠিক। আচ্ছা, আমি তোকে আজ রাতেই জানাবো, ওকে? বেশ, আমি তবে তোর ফোনের অপেক্ষায় থাকবো। রাতে দুর্জয় আমাকে ফোন করে বলল, সত্যি বলতে কেসটা নেওয়ার ইচ্ছে নেই, বুঝলি। কারণ না, কেসটা নেওয়া মানেই তো সৌরসেনীর সঙ্গে ঘন ঘন দেখা হবে। আমি তাহলে ঠিকই বুঝেছিলাম, তুই এই জন্যই অ্যাভয়েড করেছিলিস। না রে, সেটা না, সত্যি ক্যাফে নিয়ে বিজি আছি।
অনেকদিন হলো কোনো গোয়েন্দাগিরির কেস নিইনি। আসলে এদিকে বিজি হয়ে গেলে ওদিকটা একেবারেই দেখা হয় না। এত সময় কোথায় বল, তাই আর কি। তুই যে বললি কেসটা নেওয়ার ইচ্ছে নেই, আবার এখন বলছি সময় নেই। কোনটা মানবো বলতো? সময় সত্যিই নেই ভাই, কিন্তু ইচ্ছের বিষয়টা হলো, দেখ কেসটা নেওয়া মানেই তো ষোড়শিনীর সঙ্গে থাকা, আর তাতে আমার কিচ্ছু না, কিন্তু ওরই কি? কিছু না, ছাড় বাদ দে। মোদ্দা কথা হলো আমি কেসটা নিচ্ছি, তুই ওকে ফোন করে জানিয়ে দে, আর বলিস কাল সকালে ওর সঙ্গে থানায় গিয়ে দেখা করবো। খেয়া বাদ। ওকে ওকে, আমি জানিয়ে দিচ্ছি, কিন্তু তুই নিজেও জানাতে পারতিস। যা গিয়ে আমি জানিয়ে রাখলাম। ষোড়শিনীকে ফোন করে জানাতেই খুশিতেও বলে উঠল, থ্যাংক ইউ সূর্য, এত ভালো একটা খবর শোনানোর জন্য। এবার চুটিয়ে প্রেম কর আর কি। একদিকে কেস চলবে আর একদিকে... ফালতু বকিস না তো, একটা ভাইটাল কেস সলভ করবো আমরা, ওকে? তুই এসব বলিস না প্লিজ। আর একটু মজা করতে পারবো না? যাই হোক, কেসটার জন্যে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই। পরের দিন সকালে থানায় গিয়ে উপস্থিত হলো দুর্জয়। কি নিবি, চা না কফি? এটাও জিজ্ঞেস করছিস? জানিসই তো চা খোর আমি। তাই তো, তাও আবার উইদাউট মিল্ক অ্যান্ড সুগার। উফ, কি করে যে খাস কে জানে। সবই অভ্যাস, বুঝলি। আচ্ছা, একটু আদা মেলাতে বলবি? হ্যাঁ, নবীন তাহলে ঠিকই বলেছিল। এর আগে মাত্র তুই 2-1বারই থানায় এসেছিস, কিন্তু ও একদম মুখস্থ রেখেছে। তুই আসবি জেনেই সঙ্গে সঙ্গে চা করতে চলে গেছে। ওই দেখ, নবীন চলেও এসেছে চা নিয়ে। দারুণ নবীন, দারুণ দারুণ। এই জন্য তোমায় আমি এত ভালোবাসি। খাসা চা হয়েছে, খাসা চা। আচ্ছা, একবার কেসটার ফাইলগুলো কি দেখা যাবে? যদিও তুই সবটাই বলেছিস, তাও আমি একবার জাস্ট চোখ বুলিয়ে নিতাম আর কি। হ্যাঁ রে, আমি 2টো ফাইলই রেডি করে রেখেছি তোকে দেখাবো বলে। এই নে, এটা হলো প্রথম কেসটার ফাইল, আর এটা হলো সেকেন্ড। আচ্ছা, বুঝলাম। দেখ ষোড়শিনী, তোকে প্রথমেই দুটো কথা ক্লিয়ার করে দিচ্ছি। প্রথমত, এতদিন তুই কেসটা যেভাবে এগিয়েছিস তার সঙ্গে আমার ইনভেস্টিগেশনের কোনো লিঙ্ক থাকবে না। মানে তুই যা যা জানিস অবশ্যই আমাকে বলবি, কিন্তু আমি আমার মতো করেই এগোবো। একেবারে প্রথম থেকে ইনভেস্টিগেশন শুরু হবে। কিন্তু দুর্জয়, এতে নতুন কি পাবি? সেই তো সময় নষ্ট হবে। একেবারেই না। দেখ, হতেও তো পারে তুই যেখানে কিছু পাসনি হয়তো আমি পেয়ে গেলাম, হয়তো কোথাও কিছু মিস করেও থাকতে পারিস, সেটাও ফিল আপ হয়ে যাবে। বেশ, তো তাই হোক, নো প্রবলেম। আর দ্বিতীয় কথাটা কি? হ্যাঁ, দ্বিতীয় কথা হলো নো ইন্টারফেয়ার। আমি যেন স্বাধীনভাবে আমার তদন্ত চালিয়ে যেতে পারি। ওকে, এতেও কোনো প্রবলেম নেই। শুধু খেয়াল রাখিস, যা করতে হবে সব কিন্তু আইন মেনে, মানে লিগালি। হ্যাঁ, সে তো অবশ্যই। আচ্ছা, আরেকটা কথা, পেমেন্ট কত পাবো ম্যাডাম? হ্যাঁ, আমার সাধ্য মতো নিশ্চয়ই পে করব, কথা দিলাম। পাগল হয়েছিস? বন্ধুর থেকে পেমেন্ট নেব? আরে এটা তো তোর প্রাপ্য। তুই সময় ব্যয় করবি আর ফিস নিবি না, এটাও হয় নাকি? উইদাউট পেমেন্ট আমি তোকে কিছুতেই কাজে নেব না। না ষোড়শিনী, এটা কিন্তু খুব বাড়াবাড়ি। হ্যাঁ, তাহলে তাই, কিন্তু... আচ্ছা, এই বিষয়টা এখন থাক, আগে কাজ শুরু করা যায়। শোন, আমি আজই প্রথম কেসটা থেকে স্টার্ট করব, মানে কসবা থানার কেসটা। হ্যাঁ, তার জন্য তো একবার কসবা থানায় যেতে হবে, ওখানকার ওসির সাথে কথা বলতে হবে, কেসটা ইনভেস্টিগেশনের পারমিশনটাও তো নিতে হবে। তুই যে বললি পারমিশন নেওয়া আছে। আরে সেটা তো আমার থানার কেসটার কথা বলছি, মানে এই যে শেখরের কেসটা সাদার্ন অ্যাভিনিউয়ের, এইটা ইনভেস্টিগেশনের জন্য তোকে ইনভলভ করেছি, আর সেটার পারমিশন স্যার দিয়েছেন। এবারে কসবার জন্য তো... চল তাহলে যাওয়া যাক। কসবা থানায় গিয়ে পারমিশন নিয়ে রাহুল গুহর বাড়িতে গিয়েছিল দুর্জয় আর ষোড়শিনী। বাড়ির তালা বন্ধ ছিল। পাশের বাড়িতে জিজ্ঞেস করে রাহুলের বাড়ির পরিচারিকা শম্পার ফোন নাম্বার আর ঠিকানা জানা গেল। যেহেতু শম্পা ওই পাড়ার অনেকের বাড়িতেই কাজ করে, তাই সহজেই ডিটেলস পেয়ে গেল দুর্জয়রা। কসবায় একটা ছোট্ট বস্তি এরিয়া যেখানে শম্পা থাকে। লোকজনকে জিজ্ঞেস করে শম্পার বাড়িতে পৌঁছলো ওরা। নমস্কার, আমি ষোড়শিনী আর দুর্জয়। আমরা রাহুল গুহর কেসটার বিষয়ে তদন্ত করছি এবং সেই জন্যই আপনার সাথে কথা বলতে চাই। জাস্ট কয়েকটা প্রশ্ন করব আর আশা করব আপনি ঠিক ঠিক উত্তর দেবেন। শম্পা তখনও ট্রমায় ছিল। রাহুলের নামটা শুনেই ওর চোখে মুখে যেন ভয় ফুটে উঠল। দুর্জয় ওকে হালকা করার জন্য বলল, আপনি মনে হচ্ছে এখনও ট্রমায় আছেন, এটাই স্বাভাবিক। দেখুন, আপনাকে বিব্রত করতে চাই না, কিন্তু প্রবলেমটা হলো আপনার সামনেই সবটা হয়েছে, তাই আপনার বয়ানটা যে খুব দরকার আমাদের।
আপনি একেবারে শান্ত হয়ে আমাদের সবটা বলুন প্লিজ। আমি আমি কসবা থানায় গিয়ে সবটাই বলেছি বাবু। আবার কি সেগুলোই বলবো? আপনার সামনে যা যা হয়েছে সেটাই ডিটেলসে বলবেন। দেখুন, কসবা থানার কেস বলে ওরা আপনার বয়ান নিয়েছিল, আর আমি প্রাইভেট ডিটেকটিভ, আমার মতো করে কেসটা ইনভেস্টিগেট করছি, তাই আমাকেও সবটাই বলতে হবে। দিদি বলুন কি হয়েছিল সেদিন, হঠাৎ বিস্ফোরণ হলো কিভাবে? সেই ঘটনা মনে পড়লো, রাহুল দাদা কাজে বেরোবার জন্য বাইরের ঘরে রেডি হচ্ছিল। আমি আমি কাছে ভেতরের উঠোনে বাসন মাজছিলাম। ওখান থেকে বাইরের ঘরটা পরিষ্কার দেখা যায়। এমন সময় একটা লোক আসে, আর লোকটা বলে ওই বাবু তো মাঝে মাঝেই বাইরে থেকে খাবার আনে, তাই তারা নাকি খুশি হয়ে কি খাবার পাঠিয়েছেন। তো সেটাই নিয়ে দাদা ঘরে ঢোকে, আর আমাকেও বলে, সম্পাদি ভালো খাবার পেয়েছি বুঝেছো, একেবারে ফ্রিতে, তোমার জন্য একটু তুলে রাখছি, খেও। হ্যাঁ। আরে দাদা, আমাকে কি দরকার আবার, তুমি খাও না। না না, তাই হয়, তুমিও খাবে। আর আমি এখনই খেয়ে নিচ্ছি বুঝলে, এত খিদে পেয়েছে না। আর তোমার রান্না করা ভাত মাছ বরং অফিসে নিয়ে যাচ্ছি, ওটা টিফিনে খেয়ে নেবো, আর তোমারটাই প্যাকেটে রেখে দিচ্ছি। কথাটা বলতে বলতেই প্যাকেটটা খুলছিল রাহুল দাদা। ওটার মধ্যে না একটা বাক্স ছিল, আর বাক্সটা খুলতেই খাবার আছে ভেবে যেই বাক্সের ভিতর হাত ঢোকালো, আমি আর বলতে পারছি না। সে কি ভয়ানক শব্দ, কি ভয়ানক দৃশ্য। রাহুল দাদার পুরো শরীরটা পুড়ছিল। চিৎকার করে হয়তো বাঁচতে চাইছিল। আমি বিছানার তলায় থাকা একটা কম্বল এনে রাহুল দাদার গায়ের উপর ছুঁড়ে দিই, তারপর বাথরুম থেকে এক বালতি জল এনে ঢেলে দিই। কিন্তু মুহূর্তেই বোধহয় প্রাণটা বেরিয়ে যায়। ততক্ষণে পাশের বাড়ির লোকজনও ছুটে এসেছে, ওরাই ডাক্তার অ্যাম্বুলেন্সকে খবর দেয়, কিন্তু কোনোভাবে বাঁচাতে পারলাম না রাহুল দাদাকে, কোনোভাবে না। আচ্ছা, রাহুলের বাড়িতে কে কে আছে? কেউ নেই বলেই জানি। আসলে দাদাবাবু অনাথ আশ্রমে বড় হয়েছে, নিজের চেষ্টায় ভালো পড়াশোনা করে চাকরি পেয়েছে। আপনি এখানে কবে থেকে কাজ করছেন? ওই 2 বছর। তখন রাহুল দাদা সবে চাকরি পেয়েছে, তারপরই এখানে ভাড়ায় এসেছে। রাহুল আগে কোথায় থাকতো জানেন? কলেজের মেসে। তার মানে হোস্টেলে। ওকে, আর তার আগে? ওই যে বললাম না, অনাথ আশ্রমে মানুষ হয়েছেন, তাই স্কুলে পড়তো যখন ওখানেই থাকতো, আর তারপর কলেজের মেসে। যেই ছেলেটা এসেছিল ওর বর্ণনা দিতে পারবেন? হ্যাঁ পারবো। ওই তো ছেলেটার মুখ ভর্তি দাড়ি, চোখে চশমা, আর মাথায় একটা টুপি ছিল, আর বেশ লম্বা। ওকে, তাহলে প্লিজ একবার থানায় আসবেন, ডেলিভারি বয়ের স্কেচটা করে দেখা যাক। কি বলিস দুর্জয়? গুড আইডিয়া ষোড়শিনী, এতে কিছু হেল্প হলেও হতে পারে। ঠিক আছে দিদি, আপনি তাহলে কালই রাসবিহারী থানায় আসুন। আচ্ছা, রাহুলের বাড়িতে কাদের যাওয়া আসা ছিল? মানে কেউ তো আসতো নিশ্চয়ই। না, তেমন কেউ তো নয়, মানে অন্তত আমি তো দেখিনি।
রাহুলের অনাথ আশ্রমের ঠিকানাটা দিতে পারবেন? ঠিকানা তো জানি না, কিন্তু ওই পাতিপ পুকুরে কি একটা স্কুলের কাছে, ওই রাহুল দাদাই একবার বলেছিল। ওকে, আচ্ছা এমন কেউ কি আছে যে রাহুলকে প্রাণে মারতে পারে? আমার এ ব্যাপারে কোনো ধারণাই নেই বাবু। ঠিক আছে, আমরা তাহলে এবার আসি। কি ষোড়শিনী, আর কোনো প্রশ্ন নেই তো তোর? না, নেই, লেটস গো। শম্পার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় যেতে যেতে দুর্জয় বলল, আচ্ছা এই প্রথম কেসটাই তো ফোনের গল্প নেই, সেকেন্ডটাই আছে। আচ্ছা এই যে খাবারের পার্সেলটা খুলেছিল, এর কি কোনো চিহ্ন পাওয়া গেছে নাকি সবটাই পুড়ে গেছে? মানে কোনো রকম কি কিছু ফরেন্সিক পেয়েছে? না রে, কিছুই পাওয়া যায়নি। তবে সেকেন্ডটার এখনো ফরেন্সিক রিপোর্ট আসেনি, দেখা যাক যদি ওতে কিছু পাওয়া যায়। তবে প্রাথমিক তদন্ত অনুযায়ী যেটা বোঝা গেছে আরডিএক্স ছিল, মানে দুটো কেসেই সেম বিস্ফোরক ব্যবহার করা হয়েছে। ওকে, আর এই রাহুলের বয়স কত? শেখরের তো 27 বললি। রাহুলের 25। আর শেখরও কি অনাথ? সেটা এখনো জানি না। দেখ, এটা তো জাস্ট 2 দিন আগের ঘটনা, তাই তদন্ত এতটা এগোয়নি। আমি দুটো কেসেই মিল পেলাম দেখেই কসবা থানায় ফোন করে সবটা জেনে নিয়েছিলাম। তাই প্রথম কেসটার ব্যাপারে যা জিজ্ঞেস করবি তাই বলতে পারবো, কিন্তু সেকেন্ডটা তো জাস্ট স্টার্ট করেছি, আর তুইও সাথে আছিস। এবারে আস্তে আস্তে সবটাই জানতে পারবো। সেটা ঠিক, কিন্তু শেখরও তো ঘরে একাই থাকে, আর ওরও ফ্ল্যাটের পরিচারিকাই ঘটনার সাক্ষী। এই দুটো বিষয় তাহলে মিলে গেছে, আর দুজনের বয়সও কাছাকাছি। আচ্ছা আর কি মিলেছে? ওই যে বললাম, বিস্ফোরক, আরডিএক্স এর ব্যবহার, রাইট, আর খুনের প্যাটার্নও সেম। এবার এতগুলো বিষয় মিলে যাওয়ার পর তো এটা সিরিয়াল কিলিং, এটা জলের মতো পরিষ্কার। আর তাই যদি হয় তাহলে আবারও একটা ব্লাস্ট হবে ষোড়শিনী। আমাদের আটকাতেই হবে দুর্জয়, কিছু ভাব প্লিজ। আমিও ভাবছি, তুইও ভাবতে থাক। যত তাড়াতাড়ি সম্ভব একটা এভিডেন্স বা সাক্ষী দরকার আমাদের, যাতে সহজেই খুনির কাছে পৌঁছতে পারি। আচ্ছা সেকেন্ড কেসটা শেখরের ফোনটা কাস্টাডিতে নিয়েছিস তো? হ্যাঁ, ওর সমস্ত ডিটেলস আমি কালকের মধ্যেই পেয়ে যাব। আপাতত শুধু নাম্বারটাই পেয়েছি যেখান থেকে শেখরকে ফোন করেছিল। কখনো নট রিচেবল বলছে, আবার কখনো বলছে নাম্বারটার কোনো অস্তিত্বই নেই। সেটাই স্বাভাবিক, ওই নাম্বারটা ট্রেস করতে পারলে তো প্রবলেমই সলভ হয়ে যেত। আচ্ছা ফোন নাম্বারটা কার নামে আছে? সেটাও এখনো জানি না, এই আজই ফোন করে জানানোর কথা। ওকে, আমাকে জানাস। অবশ্যই। আর প্রথম কেসটায় ভিকটিমের ফোনের কল লিস্টে সন্দেহজনক কিছু পাওয়া গেছে কিনা জেনেছিস? কালই ফোন করেছিলাম, কিছু পাইনি বলল। আচ্ছা একটু চা খাবি? মাথাটা ধরেছে রে, যা রোদ বাবা। হ্যাঁ চল। রাতে দুর্জয়ের ফ্ল্যাটে ছিলাম আমি। ও এসে থেকেই ফোনে ব্যস্ত ছিল। এদিকে আমি নিজের মনে বসে ভিডিও গেম খেলছিলাম। এমন সময় দুর্জয়ের সব কাজ কমপ্লিট করে ঘরে ঢুকলো। ডিনার সেরে কথা শুরু হলো আমাদের। হ্যাঁ বল, কেসের কি খবর রে? তবে তো শুরু, দেখা যাক। এই শেখর সমাদ্দারের রিপোর্টগুলো আগে পাই, মানে সেকেন্ড কেসটা যেটা সাদার্ন অ্যাভিনিউয়ের, তারপরেই বিষয়টা আরও পরিষ্কার হবে। ওকে, বুঝলাম। তা সৌরর সাথে কাজ করতে তোর প্রবলেম হচ্ছে না তো? না না, ও খুবই প্রফেশনাল, কাজের সময় খুবই সিরিয়াস। আই লাইক ইট। আরে কি বলছিস রে? কি আবার বললাম? ওই যে বললি লাইক করিস। সূর্য, আমি সৌরসেনীর কাজের বিষয়টা বলেছি, ব্যক্তিগত স্তরে কিছুই বলিনি কিন্তু। হ্যাঁ, তো এটাও কি কম নাকি? হ্যাঁ, তুই অন্তত সৌরর কিছু তো লাইক করলি, বলা যায় না এভাবেই একদিন হয়তো ওকেও লাইক করবি। শাট আপ সূর্য, প্লিজ এরকম ফালতু কথা বন্ধ করতো। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। আচ্ছা আজ কি কি করলি একটু বল না। বলছি। দুর্জয় সবটাই বলল আমাকে। তারপর ও বেডরুমে গিয়ে শুয়ে পড়ল। আমি হিচককের একটা মুভি চালালাম ওর স্মার্ট টিভিতে। ঠান্ডা বিয়ার আর চকো চিপসের সাথে ডুব দিলাম রহস্য রোমাঞ্চের দুনিয়ায়। পরের দিন আবার দুর্জয়ের অভিযান শুরু হলো। সকালে সৌরসেনী আগেই চলে এসেছিল দুর্জয়ের ফ্ল্যাটে। আমি তখনও আধো ঘুম আধো জাগা। আচ্ছা শেখরের পোস্টমর্টম আর ফরেন্সিক রিপোর্ট কি এসেছে? আজ বিকেলেই চলে আসবে, কিন্তু শেখরের ফোনের ফুল ডিটেলস কিন্তু পেয়ে গেছি। যেই নাম্বারটা থেকে ফোন করেছিল সেটা সতীনাথ মুখার্জির নামে সিম আছে।
কাস্টমার কেয়ারে ফোন করে তার বাড়ির অ্যাড্রেসটাও পাওয়া গেছে। বাহ, এ তো দারুণ খবর। তাহলে ওখানেই যাওয়া যাক এখন নাকি? একদম। আর তারপর মালার বাড়িতে যেতে হবে। ওকে, তাহলে বেরিয়ে পড়া যাক। সূর্য, তুই তো বেরোবি না বলছিস। বাপরে, ঘাড় নাড়ছে দেখো। বেশ, তাহলে আর কি, গল্পটা বলতে থাক, আমরা ঢুকে পড়ি দৃশ্যে। সব গল্পতে যে আমাকে গোয়েন্দার স্যাটেলাইট হতেই হবে কে দিব্যি দিয়েছে? মাঝে মাঝে একটু অন্যরকম হোক না। আসুন তো আপনারা, আমি গল্প শোনাতে থাকি, আপনারাও দৃশ্যে ঢুকে পড়ুন। দুর্জয় আর সৌরসেনী অফিসের জিপেই বেরিয়ে পড়ল। সতীনাথ মুখার্জির যে অ্যাড্রেস দেওয়া হয়েছিল সেখানে পৌঁছে ওরা জানতে পারল সেটা একেবারেই ভুয়ো অ্যাড্রেস। কারণ ওটা একটা ডাক্তারের চেম্বার, যেখানে অনেক পেশেন্টের ভিড়, আর ভিতরে ডাক্তার আছেন। এ তো জানাই কথা, এটাই হবে। খুনি এত কাঁচা কাজ করবে কি? এবার নাম্বারটা কি করে ট্রেস করব বলতো? নট রিচেবল বলছে তো, ট্রাই করে যেতে বল। কিন্তু মনে হয় না কিছু পাওয়া যাবে বলে। আর ওই নাম্বার কখনোই সুইচ অন হবে বলেও মনে হয় না যে ওই লোকেশন ট্র্যাক করা যাবে। তাহলে কি উপায় দুর্জয়? ভাবছি, চল আপাতত মালার বাড়িতেই যাওয়া যাক। মালার বাড়িতে পৌঁছতেই মালা ওদের দেখে ঘাবড়ে গেল, বিশেষ করে সৌরসেনীকে দেখে। কারণ সৌরসেনীকে সে আগেও দেখেছে। আপনারা এখানে? কি ব্যাপার ম্যাডাম? ভয় পেয়ে গেলেন নাকি মালাদি? দেখুন, বাড়িতে পুলিশ এলে একটু তো ভয় লাগে, তাই না ম্যাডাম? আপনি যদি ইনোসেন্ট হন, নির্দোষ হন, তাহলে তো ভয় পাওয়ার কথাই নয়। হ্যাঁ, আমি অবশ্যই নির্দোষ। ব্যাস, তাহলে আর কি, নিশ্চিন্ত হয়ে আমাদের কয়েকটা প্রশ্নের ঠিক ঠিক উত্তর দিন, তাহলেই আপনার ছুটি। কিন্তু আমার ছেলে তো আমার হয়ে ম্যাডামের কাছে বয়ান দিয়ে দিয়েছে, তাহলে আবার কিসের প্রশ্নের উত্তর দেব? তোমার ছেলে যা বয়ান দিয়েছে সেটা রেকর্ড করা আছে মালাদি, কিন্তু এবার তুমি নিজের মুখে সবটা বলবে, এটাও জরুরি। আচ্ছা বেশ, আসুন, আপনারা ভেতরে আসুন। দুর্জয়রা ভিতরে ঢুকতেই পাশের ঘর থেকে একটা ছেলে বেরিয়ে এসে বলল, কিসের বয়ান? হ্যাঁ, এই তো থানায় গিয়ে আমি মায়ের হয়ে বয়ান দিয়ে এসেছি। এই ম্যাডাম তো জানেন সেটা। আপনারা এই বারবার কি নাটক শুরু করেছেন বলুন তো? হ্যাঁ, একটা মানুষ এখনো কত ভয় পেয়ে আছে দেখুন। আর পাবে নাই বা কেন? বলতে পারেন কেন পাবে না? মায়ের চোখের সামনে যেভাবে একটা তরতাজা প্রাণ চলে গেছে। ছাড় না বাবান, ছাড়। ওনারা ওনাদের কাজ করছেন, আমাদের সাহায্য করা উচিত। আপনাদের যা প্রশ্ন আছে জিজ্ঞেস করুন ম্যাডাম। বাবান, তুই ভেতরে যা। মালার ছেলে বিরক্ত হয়ে ঘরের ভিতরে চলে গেল। অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই সেদিনের পুরো ঘটনাটা আমাদের বিস্তারিত বলুন প্লিজ। বলছি, হ্যাঁ, সেদিন সকালে আমি কাজ করছিলাম ওই বাড়িতে। ঝাড়ু দিয়ে ঘর মুছতে শুরু করেছি, তখনই শেখরবাবুর একটা ফোন আসে। কথা শুনে যা বুঝি, কেউ কিছু উপহার পাঠাবে বলছিল। শেখরবাবু অনেক প্রশ্ন করছিলেন, অপর দিক থেকেই হয়তো জোর করছিল। তারপর উনি রাজি হয়ে যান। আমি সবটাই আমার ছেলেকে বলেছিলাম। ম্যাডাম তো সবই জানেন। তারপর কি আপনি বাড়ি চলে যান? হ্যাঁ বাবু, আমার কাজ হয়ে যায় তাই চলে যাই। তারপরে খবরের চ্যানেল থেকেই জানতে পারি ঘটনাটা। আমি তো ভয় শিউরে উঠেছিলাম। এরকম হয়? এভাবেও মানুষের প্রাণ যায়? কে করলো এরকম বলুন তো? একা মানুষ, কোনো ঝুটঝামেলা নেই, তার কি না এই অবস্থা? আচ্ছা, শেখর কি অনাথ? হ্যাঁ, উনি অনাথ আশ্রমেই বড় হয়েছেন। তারপর নিজের পায়ে দাঁড়ানোর পর কিছু মানুষের সাহায্য নিয়ে ব্যবসা শুরু করেছিলেন। তারপরেই এই ফ্ল্যাট কিনেছেন আর কি। আমি আগে অনাথ আশ্রমেই কাজ করতাম। শেখরবাবু তখন কলেজে পড়তেন, ওই কলেজের হোস্টেলেই থাকতেন, কিন্তু আশ্রমে প্রতিনিয়ত যাওয়া আসা করতেন। তখন থেকেই তো ওনাকে চিনি আমি। উনি আমার বাড়িও চিনতেন। ফ্ল্যাট কেনার পরেই আমার বাড়িতে এসে আমাকে ওনার বাড়িতে কাজ করার জন্য অনুরোধ করেন। আমি এক কথায় রাজি হয়ে যাই, কারণ আমি ওনাকে অনেক আগে থেকে চিনি। খুব ভালো মানুষ ছিলেন। এত কম বয়সে এভাবে আমি ভাবতেও পারছি না। আমার আমার এটা বলতে গেলেও ঠোঁট কাঁপছে যে শেখরবাবু আর নেই। নিজেকে সামলাও মালাদি। দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ঠিক হবে না, কিন্তু যেই নৃশংস কাজ করেছে তাকে আমরা শাস্তি দিয়ে তোমার শেখরবাবুর জন্য তো সুবিচার করতে পারি। হ্যাঁ, তাই করুন ম্যাডাম, কড়া শাস্তি দিন ওই পাপীকে। আচ্ছা, এই শেখরের আত্মীয় স্বজন কাউকে চেনেন? ভালো কথা বলেছেন। অনাথ আশ্রমে যারা বড় হয় তাদের কি আর আত্মীয় থাকে বাবু?
সেটা ঠিক, কিন্তু কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন থাকতেও অনাথ আশ্রমেই বড় হতে হয়, কারণ কেউ দায়িত্ব নেয় না। আচ্ছা, শেখরের কেউ তো আছে নিশ্চয়ই, ওর কাছের লোক, বন্ধু বান্ধব? হ্যাঁ, বন্ধু তো অনেক ছিল। উনি মাঝে মাঝেই ওনার পাড়ার ক্লাবে গিয়ে আড্ডা টাড্ডা দিতেন। ওনার একজন বন্ধুকেও আমি মাঝে মাঝে ওনার বাড়িতে আসতে দেখেছি। আচ্ছা, তার কোনো খোঁজ দিতে পারবেন? ওনার পাড়াতেই থাকে, জয়ন্ত নাম ওনার। বাবু ওকে বুবাই বলে ডাকতেন। বুবাই, ওকে। আচ্ছা, আপনার কি মনে হয় যে এই বন্ধুদের মধ্যেই কেউ ওনার এই পরিণতি করতে পারেন? সেটা তো বলতে পারবো না। ঠিক আছে, ষোড়শেনী, তুই কোনো প্রশ্ন থাকলে? না, আপাতত আর কোনো প্রশ্ন নেই। মালাদি, আমরা দরকার হলে কিন্তু কালকে আবার আসব। আমাদের এভাবেই কোঅপারেট করো। থ্যাংক ইউ। মালার বাড়ি থেকে বেরিয়ে একটা ক্যাব নিল দুর্জয়রা। গাড়িতে যেতে যেতে দুর্জয় বলল, তাহলে দুটো কেসে আর একটা কমন জিনিস পাওয়া গেল, তা হলো এরা দুজনেই অনাথ। তাহলে কি অনাথ আশ্রমে মানুষ হওয়া যুবকদের অ্যালার্ট করে দেবো দুর্জয়? করা যেতেই পারে, কিন্তু আর কিছু মিস করছি না তো? দেখ, দুজনের প্রফেশনাল ইনফো যা পাওয়া গেছে সেই অনুযায়ী দুজনের পেশা কিন্তু আলাদা। এখানে কোনো মিল নেই। একজন আইটিতে কর্মরত আর একজন বিজনেসম্যান। তাতে কি? না, যেগুলো মিলছে না সেটাও দেখা উচিত। আর হতেও তো পারে আমরা যেখানে সিমিলারিটি বা মিল খুঁজছি, দেখা গেল অমিলেই সূত্র পেয়ে গেলাম। এটা তো ভালো বলেছিস। শোন, রাহুল আর শেখরের পাড়ায় গিয়ে ওখানকার লোকেদের সঙ্গে কথা বলতে হবে, আর ওদের অনাথ আশ্রমেও যেতে হবে। আমার বিশ্বাস কোথাও তো কিছু পাবই। যা করতে হবে তাড়াতাড়ি দুর্জয়, কারণ যদি এক সপ্তাহের গ্যাপই টার্গেট করে থাকে তাহলে কিন্তু হাতে আর মুটে 4 দিন সময় মাত্র। পোস্টমর্টম রিপোর্ট আর ফরেন্সিকটা এলে একটু সুবিধা হয়। আজ বিকেল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আর তো কোনো উপায় নেই। ষোড়শনীর ফোন বেজে উঠল। সম্পাদি ফোন করছে। ওর তো থানায় আসার কথা স্কেচ করবে বলে। হ্যালো সম্পাদি, বলো। আজ আমি আসতে পারবো না ম্যাডাম, শরীরটা ভালো নেই। কাল চেষ্টা করছি। ঠিক আছে, তুমি সুস্থ হয়ে এসো। কি হলো রে? কি বলছে? আসতে পারবে না, অসুস্থ। সত্যি অসুস্থ তো, নাকি ভয় পিছিয়ে গেল? যতই হোক, আজকাল এসব ঝামেলায় কে পড়তে চায়? নিজেদের লোকেরাই হাত তুলে নেয়। আর এই তো দেখা যাক কাল আসে নাকি, তারপরে এই নিয়ে ভাববো। বিকেলে নিজের বুক ক্যাফেতেই বসে কিছু কাজ করছিল দুর্জয়। এমন সময় ষোড়শনীর ফোন এলো। দুর্জয়, পোস্টমর্টেম আর ফরেন্সিক দুটোই পেয়ে গেছি। আগুনে ঝলসেই মৃত্যু হয়েছে, ঠিক প্রথম কেসটার মতোই রে। মৃত্যুর টাইমটা ওই 1টা থেকে 2টোর মধ্যে। আর ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী যেমনটা বলেছিলাম, বিস্ফোরক হিসেবে আরডিএক্স ব্যবহার করা হয়েছে। আর ওই বক্স বা ভাউচারের কোনো অংশই পাওয়া যায়নি। স্বভাবত সবটা পুড়ে ছাই হয়ে গেছে। তার মানে প্রথমটার মতোই এতে রিপোর্টগুলোতে কিচ্ছু পাওয়া গেল না, তাই তো? একদমই তাই। আচ্ছা, কাল সকালে একবার অনাথ আশ্রমগুলোতে যেতে হবে, মনে আছে তো? একদম, আমি 10টায় চলে আসবো। বাই। পরের দিন মালার কাছ থেকে অ্যাড্রেস নিয়ে দুর্জয়রা শেখরের অনাথ আশ্রমে গিয়ে পৌঁছল ও জিজ্ঞাসাবাদ করল। তারপর বিশেষ সূত্রে সন্ধান পেয়ে রাহুলের অনাথ আশ্রমেও পৌঁছে একইভাবে জিজ্ঞাসাবাদ করা হলো, কিন্তু তেমন কিছুই পাওয়া গেল না। এরপর রাহুলের পাড়ায় গিয়ে প্রতিবেশীদের সাথে কথা বলল দুর্জয় আর ষোড়শনী। সেখানে সবাই যা বলল তাতে জানা গেল রাহুলের বাড়িতে সত্যি তেমন কারো যাতায়াত ছিল না, অর্থাৎ এখানেও তেমন কোনো প্রয়োজনীয় সূত্র তারা পেল না। কিন্তু এরপর শেখরের পাড়ায় জিজ্ঞাসাবাদ করতে গিয়ে কিছু ইম্পর্ট্যান্ট তথ্য তারা পেল। যেমন শেখরের ক্লাবের বন্ধুদের জিজ্ঞেস করে জানা গেল শেখর ব্যবসায় লস খাচ্ছিল। শেখরের বন্ধু জয়ন্ত সেই বিষয়ে আরও নিশ্চিত করে জানালো, ইদানিং শেখর খুব ডিপ্রেশনে ভুগছিল। বিজনেসটা একেবারেই ডুবে যাচ্ছিল, ওর কোনো লাভ হচ্ছিল না। উপরন্তু আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছিল। আচ্ছা, কোনো ধার দেনা করেছিল কি? না, তেমন কিছু হলে তো আমাকে বলতো, কিন্তু এটা বলেছিল যে জলের মতন নাকি টাকা খরচা হচ্ছিল ওর, অথচ তার প্রফিটও পাচ্ছিল না। খুব হতাশ থাকতো। মাঝে মাঝেই আমার বাড়িতে এসে ডিপ্রেশন কাটাতেই ড্রিঙ্ক করত। আচ্ছা, তেমন কাউকে কি চেনেন যার সঙ্গে শেখরের কোনো রকম কোনো সমস্যা ছিল? না, তেমন কিছু মনে হয় না ছিল বলে। দেখুন, এমনি শেখর খুবই শান্তিপ্রিয় মানুষ ছিল, তেমন সমস্যা পর্যন্ত বিষয়ে এগোতেই দিত না কখনো।
আচ্ছা, আপনার কি মনে হয় ওনার এই ভয়ঙ্কর মৃত্যুর পিছনে কার হাত থাকতে পারে? হ্যাঁ, বুঝতে পারছি না, এখনো ভাবলে জাস্ট ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছি। একটা তরতাজা প্রাণ এভাবে জাস্ট ঝলসে গেল। হ্যাঁ, শেখরের শেষ চিহ্নটুকুও দেখতে পারলাম না, জানেন। শরীরের একটা টুকরো ছিল না, সবটাই ছাই হয়ে গিয়েছিল। এত নৃশংসভাবে কে মারতে পারে ওকে? এত বড় শত্রু ওর কবে জন্মালো? আমার তো কিছুই মাথায় আসছে না। এত ভয়ঙ্কর পরিণতি ওর কেন হলো? ও কারোর কি ক্ষতি করেছিল? হ্যাঁ, আপনার এই প্রশ্নগুলো আমাদের মনেও চলছে। দুঃখের বিষয় কি জানেন, এখনো পর্যন্ত এমনও একটা সূত্র পেলাম না যাতে খুনিকে ট্রেস করা যায়। আচ্ছা দুর্জয়, তোর যদি আর কোনো প্রশ্ন না থাকে তাহলে এবার আমরা আসতে পারি। হ্যাঁ, আজ এ পর্যন্তই থাক। জয়ন্ত, দরকার হলে আমরা আপনাকে আবার বিরক্ত করব। আপনার নাম্বারটা দেবেন প্লিজ, আর এটা আমার কার্ড, যে কোনো দরকারে ফোন করতে পারেন। জয়ন্তর থেকে ফোন নাম্বার নিয়ে একটা কফি শপে গিয়ে বসলো দুর্জয় আর সৌরসেনী। দুজনেই কিছুক্ষণ চুপ ছিল। তারপর দুর্জয় বলল, কিরে, চা নিবি না কফি? চা উইথ মিল্ক। আর তুই এখানেও সে র চা খাবি নাকি? খেলেই বা ক্ষতি কি? তবে আজ না কোল্ড কফি খাবো, এই বৃষ্টির ওয়েদারে বেশ ভালো লাগে। আচ্ছা, সঙ্গে একটা করে চিলি চিজ টোস্ট হলে কেমন হয়? ওটা আমার দারুণ লাগে। অবশ্য তোর অন্য কোনো প্রেফারেন্স থাকলে বলতে পারিস। না না, এটাই ঠিক আছে। তোর যখন ভালো লাগে আমারও ভালো লাগবে। ওকে, আমি অর্ডারটা নিয়ে আসি তাহলে। দুর্জয় চলে যেতেই সৌরসেনীর ফোন এলো। ফোনের ওপারে এই অধম সূর্য সাহা। খুব ডুবে ডুবে জল খাচ্ছ? হ্যাঁ, দুর্জয়ের সাথে এতটাই বিজি হয়ে গিয়েছিস যে আমাকে একটাও ফোন করিস না। এত পাল্টে গেলি তুই সৌর। আচ্ছা, তুই কি ফালতু বকতেই ফোন করেছিস নাকি তোর কিছু বলার আছে? আরে কি মুশকিল, দুর্জয়কে পেয়ে আমাকে ভুলে গেলি, সে দুঃখ যাপনও করতে দেবে না? বাহ, এই দুর্জয়কে পেয়েছি মানেটা কি? হ্যাঁ, এমনি ওই কথায় বললাম, রাগ করিস না প্লিজ। কিন্তু এটা তো ঠিক যে ফোন করিস না একদম আমাকে। আরে কি করব বল, কেসটা নিয়ে যা ঘেটে আছি না রে, এখনো পর্যন্ত সেরকম কিছু পাওয়া গেল না। ডিসকাস্টিং। পেয়ে যাবি, হয়তো আর একটু সময় লাগবে, পেয়ে যাবি। হ্যাঁ, সেই শুধু অপেক্ষাই করে যাই আর কি। আচ্ছা, আর সব খবর ভালো তো? হ্যাঁ, সবই ঠিক আছে, তুই বল। আমারও চলছে, তবে খবর এখন তোদের। আবার শুরু করলি? আচ্ছা, এখন রাখছি। তুই আছিস কোথায় এখন? সিসিডিতে। একটু চা কফিকে রিফ্রেশমেন্ট চাই রে, আর ভালো লাগছে না। ও, দ্যাট মিন্স দুর্জয়ের সাথে আছিস। ওরে দারুণ ব্যাপার তো। ওকে, এনজয়। রাখ তো পাগলটা। ফোনটা রেখে মনটা একটু খারাপ হয়ে গেল। মুখে যাই বলি, আসলে তো কষ্টই হয় আমার যখন সৌর দুর্জয়ের কাছাকাছি থাকে। কারণ ওকে যে আমি না, থাক সব কথা। আমার মনে যাই অনুভূতি থাক না কেন, সৌরর খুশিতেই আমি খুশি। উফ, মাঝে মাঝে আমিও না ভুলে যাই এই গল্পের আমি কত নায়ক। তো ওই যে ওইদিকে। আসুন দৃশ্যে ঢুকি, চলুন। ক্যাফেতে সৌরসেনী ওয়েট করছিল। কিছুক্ষণের মধ্যেই দুর্জয় কোল্ড কফি, চা আর স্ন্যাক্স নিয়ে এলো। উফ, এত দেরি করে না এরা দিতে, কতক্ষণ ওয়েট করতে হলো। সেই তো। রেস্টুরেন্টে টিভিতে খবর চলছিল। এতক্ষণ সেদিকে ধ্যান দেয়নি দুজনের কেউই। সবে চা কফির চুমুকে ওদের গলাটা ভিজেছে। তখনই চোখ গেল দেওয়ালে টিভির দিকে। একটা খবর যা ওদের খাওয়ার ইচ্ছেটাই মাটি করে দিল। খবরটা ঠিক এই রকম। আজ সকালে ঠাকুরিয়া লেকের কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডে কেঁপে উঠল একটা বহুতল। এই ফ্ল্যাটের দোতলায় এক ভয়ঙ্কর বিস্ফোরণে প্রাণ গেল 29 বছরের এক যুবকের। নাম প্রসেনজিৎ সেন। জানা গেছে বাড়িতে তিনি একাই থাকতেন, পেশায় একজন উকিল। আজ সকালে অফিসে বেরোনোর সময় তাকে পার্সেল ডেলিভারি দিতে আসে এক যুবক। সেই পার্সেল খুলতেই নাকি বিপত্তি ঘটে। জানা গেছে RDX জাতীয় বিস্ফোরক দাহ্য পদার্থ ছিল সেই পার্সেলে, যেটা খুলতেই ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। প্যাটার্ন তো গোল খাইয়ে দিল রে। এক সপ্তাহ না, এবার 4 দিনের গ্যাপেই কাজ ছেড়ে নিল।
তার মানে আবারও যদি একই ব্লাস্ট হয় সেক্ষেত্রে সময়ের ব্যবধানটা গেস করা জাস্ট অলিক কল্পনা। হয়তো কালই আবার হতে পারে। যা বলেছিস। আপাতত ঘটনাস্থলে চল, আগে সবটা ভালো করে জেনে আসি। এই ছেলেটাও অনাথ কিনা কেউ প্রত্যক্ষদর্শী থাকলেও তার বয়ানটাও ইম্পর্টেন্ট। চল, লেটস গো। লোকজনদের জিজ্ঞেস করতে করতে ঢাকুরিয়া লেকের সেই বহুতলে গিয়ে পৌঁছল দুর্জয় আর সৌরসেনী। ফ্ল্যাটের নিচেই এত ভিড় জমেছে যে সেই ভিড় সরিয়ে লিফট পর্যন্ত যেতেই হোঁচট খেতে হলো দুর্জয়দের। লিফটে করে দোতলায় পৌঁছে সবাইকে সরিয়ে তারা ঢুকলো ছেলেটার ফ্ল্যাটে। সেখানে বডিটা তখনও রাখা ছিল। দুর্জয়রা সামনে যেতেই পুলিশ আটকালো ওদের, কিন্তু পুলিশের একজন সৌরসেনীকে দেখেই এগিয়ে এসে বলল, আরে সৌরসেনী যে, তা এখানে কি ব্যাপার? তোমার এরিয়া তো এটা নয়। সব বলছি, আগে বলো বডিটা এখনো পোস্টমর্টেমে যায়নি কেন? আরে ফরেন্সিক দেরি করেছে তাই, এই এতক্ষণে এলো। এবার ওদের কাজ কমপ্লিট হলেই বডি নিয়ে যাওয়া হবে। পোস্টমর্টেম টিম তো কখন থেকেই ওয়েট করছে। আচ্ছা, ঘটনাটা কখন ঘটেছে? টিভিতে তো বললো সকালে ঘটেছে। হ্যাঁ, ওই 11টা নাগাদ, কিন্তু প্রত্যক্ষদর্শী কেউ নেই। রেজিস্টার কপি থেকেই জানলাম ওই সময় কেউ একজন এসেছিল। সিকিউরিটি গার্ড বলল পিঠে নাকি ব্যাগ ছিল ছেলেটার, মেবি ডেলিভারি বয়। আর সেই পার্সেল থেকেই হয়তো। সেম কেস। আচ্ছা, আলাপ করিয়ে দিই, ইনি আমার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ দুর্জয় সরকার। আর দুর্জয়, ইনি শুভঙ্কর চৌধুরী, আমার সাথে পুলিশ একাডেমিতে ট্রেনিং পিরিয়ডে ছিলেন। নমস্কার। কিন্তু সৌরসেনী, তুমি এখানে কেন সেটাই তো এখনো বললে না। সব বলছি, ওদিকে চলো। আড়ালে নিয়ে গিয়ে সবটা বিস্তারিত জানালো সৌরসেনী। শুভঙ্কর, সাদার্ন অ্যাভিনিউতে একটাই কেস হয়তো আমার ইনভেস্টিগেশন করার কথা ছিল, কিন্তু পরপর দুটো কেস রিলেটেড বোঝার পর থেকেই আর থাকতে পারিনি। তাই দুর্জয়কে সাথে নিয়ে দুটো কেসেরই ইনভেস্টিগেশন শুরু করলাম। আর দেখো, এরই মধ্যে সেম প্যাটার্নে আর একটা খুন, অর্থাৎ ব্যাক টু ব্যাক 3টে মার্ডার। আমিও এটাই ভাবছিলাম। এর আগেও দুটো কেস শুনেছি, একটা তো তোমার সাদার্ন অ্যাভিনিউতে, আর একটা যেন কোথায়, কসবা থানায়। হ্যাঁ, তা এখনো অবধি কিছু পেয়েছো কি? না, এটাই তো হতাশাজনক যে এমন কিছু পাইনি যাতে খুনির হদিশ মেলে। আর দেখো, আবার একটা মার্ডার, কিন্তু খুনি প্রথম খুনটার পরে ঠিক 1 সপ্তাহের ব্যবধানে দ্বিতীয় খুনটা করেছিল। তাই ভেবেছিলাম আবার 1 সপ্তাহের মাথায় হয়তো আর একটা মার্ডার হবে। সেই মতোই এগোচ্ছিলাম আমরা। জানতাম হাতে আরও 4টে দিন আছে, কিন্তু সেই প্যাটার্নটাই খুনি ভেঙে দিল। আবারও যদি আরেকটা খুন হয়, কবে কিভাবে আমরা আন্দাজও করতে পারবো না। কি করে আটকাবো 4 নম্বর খুনটা আমরা? আচ্ছা সৌরসেনী, এগুলো নিয়ে আমরা পরে আলোচনা করি। এখন বরং ডেড বডিটা একবার দেখা যাক, অবশ্য যদি ইন্সপেক্টর শুভঙ্করের পারমিশন থাকে। হ্যাঁ অবশ্যই, দেখে আসুন, ওই ঘরটায় আছে। কিন্তু দেখবেন আর কি, দেখার মতো তো একটা মাংস অবশিষ্ট নেই। তাও বলছেন যখন, যান। দুর্জয়রা ডেড বডিটার সামনে থেকে ভালো করে দেখছিল, যদিও সেই চেহারা দেখা যাচ্ছিল না, আর তেমনই বিশ্রী গন্ধও বেরোচ্ছিল। নাক চাপা দিয়েছিল দুজনেই। সৌরসেনী বলে ওঠে, দুর্জয়, আমি এখানে দাঁড়াতে পারছি না, তুই যা দেখার দেখে নে, আমি পাশের ঘরে গেলাম। হ্যাঁ তুই যা, আমি আসছি। ফরেন্সিক টিম ক্রাইম সিন পর্যবেক্ষণ করছিল, আর দুর্জয় তার নিজের মতো করে বিষয়টা বোঝার চেষ্টা করছিল। পাশের ঘরে সৌরসেনী ওয়েট করছিল। দুর্জয় এসে বলল ওকে, সৌরসেনী, মোবাইল ফোনটা যেভাবে রাখা আছে মনে হচ্ছে ফোনে কথা বলছিল কারোর সঙ্গে, কিন্তু ফোনটা ডিস্ট্রয়েড। তাই ওর নাম্বারটা কারোর থেকে নিয়ে মোবাইল ফোন অপারেটর কোম্পানি থেকে সবটা জানতে হবে। হ্যাঁ, আমি আজই বলে দিচ্ছি। আচ্ছা, আগের দুটো কেসেই তো ওদের ফোন থেকে আমরা কিচ্ছু পাইনি। নাথিং। ঠিক আছে, এবার দেখ, আমার সিক্স সেন্স বলছে এবার কিছু একটা পাবোই, দেখা যাক। আর তোমাদের সাথে কিছু আলোচনা ছিল। হ্যাঁ বলো। আচ্ছা, এই কেসটা তো আমার থানার আন্ডারে, আর তোমরা দুজন কেসটা অলরেডি সমাধান করছো। আমার কোনো আপত্তি নেই, তোমরা তোমাদের মতো করে ইনভেস্টিগেশনস করো, আমরাও আমাদের মতো করে করব। আর কোনো হেল্প লাগলে জানিও। একদম। দুর্জয়, তুই যখন বলেছিস তাহলে মোবাইল ফোন থেকেই শুরু করা যাক। আগে থানায় চল। শুভঙ্কর, আমরা তাহলে এখন আসি, কিন্তু এখানে একটা কাজ সেরে তবেই যাব। নিচে রেজিস্টার খাতা চেক করতে হবে,
আর সিসিটিভির ফুটেজ থাকলে সেটাও দেখতে হবে। ওকে, তোমরা দেখে নাও, আমি তাহলে এদিকটা দেখি। আর কি জানলে আমাকে অবশ্যই জানিও। রেজিস্টার খাতা চেক করে অজস্র নাম পাওয়া গেল, যার মধ্যে দুটো নাম 10:30 থেকে 11:30টার মধ্যে রেজিস্টারে আছে। 11:05 সাইন আছে এজি নামে, আর 11:25 ডিএস নামে। এই দুটো নামের একজনই হলো ডেলিভারি বয় যে পার্সেলটা দিয়েছিল, কারণ টাইম ম্যাচ করছে। একদম, কিন্তু নামটা তো ফলস হতে পারে। হতেই পারে, কিন্তু এমনিতেও পুরো নাম তো দেওয়া নেই। আচ্ছা, এই যে দুজন এসেছিল, আপনি এদের কোনো বর্ণনা দিতে পারবেন? সিকিউরিটি গার্ডকে উদ্দেশ্য করে বলল দুর্জয়। সিকিউরিটি গার্ড হেসে উত্তর দিল, এত মনে থাকে নাকি স্যার? তারপর তো আরও কতজন এসেছে, আপনি চেক করে দেখুন, বুঝবেন। হ্যাঁ, তা ঠিক। তাও ডেলিভারি বয়দের তো পিঠে ব্যাগ থাকে, সেরকম কাউকে কি মনে পড়ছে আপনার? হ্যাঁ স্যার, ওই সময় একজন পিঠে ব্যাগ নিয়ে এসেছিল। আচ্ছা, সিসিটিভি ফুটেজটা একবার চেক করব। ফুটেজে দেখা গেল 11:05 নাগাদ একটা ছেলে আবাসনের ভিতরে প্রবেশ করলো। তারপর সে নাম রেজিস্টার করে সাবধানে লিফটের দিকে এগিয়ে যাচ্ছে। ক্যামেরা হয়তো সে আগেই দেখে নিয়েছে, তাই টুপির আড়ালে মুখটা লুকিয়ে রেখেছে। এরপর সে লিফটে উঠে গেল। আর কোথাও ক্যামেরা নেই তো? না স্যার, শুধু একতলায় 4টে আছে। আচ্ছা, আপনি সবটা দেখিয়েছেন তো? হ্যাঁ ম্যাডাম, পুরো ফুটেজটাই দেখিয়েছি। আচ্ছা, ছেলেটার এন্ট্রিটা একবার দেখান তো, রিওয়াইন্ড করুন। কিরে ষোড়শিনী, মুখটা বুঝতে পারছিস? না রে, একেবারেই বোঝা যাচ্ছে না। হাতে একটা ট্যাটু আছে। আচ্ছা, 11:25 যে ঢুকেছে তারটাও একবার দেখে নি। না, এ নয়, প্রথমজনই। অর্থাৎ 11:05 যে ঢুকেছে একদম কনফার্ম যে সেই কাজটা করেছে। দাদা, এই জায়গাটুকু কপি করে প্লিজ এই পেন ড্রাইভে দিয়ে দেবেন। থ্যাংক ইউ। আবাসন থেকে বেরিয়ে দুর্জয় বলল, আচ্ছা ষোড়শিনী, এখানে আশেপাশের ফ্ল্যাটে কিন্তু কথা বলতে হবে। যদিও আগের দুটো কেসে প্রতিবেশীদের থেকে কোনো হেল্প পাইনি, তাও যদি কেউ কিছু ইম্পর্টেন্ট ক্লু দিতে পারে। হ্যাঁ, তো এখনই কথা বলে নিলে ভালো হতো না? হ্যাঁ, এখন বলাই যেত, কিন্তু আমাকে একটু ক্যাফেতে যেতে হবে, কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে কাল আসবো। ক্যাব ডাকছি, তোকে ক্যাফেতে নামিয়ে আমি থানায় চলে যাব। রাতে কেসটা নিয়েই ভাবছিল দুর্জয়। এমন সময় শেখর সমাদ্দারের বন্ধু জয়ন্তর ফোন এলো। হ্যাঁ জয়ন্ত, বলুন। স্যার, কিছু বলার আছে আপনাকে। হ্যাঁ বলুন। স্যার, ঢাকুরিয়াতে আজ যে মার্ডারটা হয়েছে, সেই প্রসেনজিৎ সেন আমার ছোটবেলার স্কুলের বন্ধু। হোয়াট? তাহলে তো আপনি ওনার ব্যাপারে অনেক কিছুই জানবেন। দেখুন, আমি যতদূর জানি সবটাই বলবো স্যার, কিন্তু শেখরের পর প্রসেনজিৎ একইভাবে খুন হলো, এই ব্যাপারটাই খুব অদ্ভুত আমার কাছে। আমিও তো শুনে জাস্ট চমকে গেলাম। আচ্ছা, রাহুল গুহকে তো আপনি চেনেন না নিশ্চয়ই? না, ওকে চিনি না। তাহলে শেখর বা প্রসেনজিৎও ওকে চিনবে না নিশ্চয়ই। আচ্ছা, শেখর প্রসেনজিৎকে চিনত? না স্যার, শেখর তো আমার পাড়ার বন্ধু, ওরা দুজন দুজনকে চিনত না। ওকে, থ্যাংক ইউ জয়ন্ত, আমাকে ইনফরমেশনটা দেওয়ার জন্য অনেক থ্যাংক ইউ। হয়তো এটা আমাদের অনেক কাজে লাগতে পারে। আপনার সঙ্গে সামনে বসে কথা বলছি, অনেক প্রশ্ন আছে মনে। হ্যাঁ স্যার, আমি যতটা জানি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। রাখলাম। ষোড়শিনীকে ফোন করলো দুর্জয়। হ্যাঁ হ্যালো ষোড়শিনী, হ্যাঁ বিজি আছিস? না রে, বল। একটা ইম্পর্টেন্ট জিনিস জানলাম, তাই ফোন না করে থাকতে পারলাম না। তুই শুনে চমকে যাবি। ষোড়শিনীকে সবটা বলল দুর্জয়। তার মানে একটা কানেকশন পাওয়া গেল, জয়ন্ত দুজনকেই চেনে। আচ্ছা, তাহলে তুই জয়ন্তর থেকে প্রসেনজিতের ব্যাপারে অনেক কিছু জানা যেতে পারে। তাই তো আশা করছি। শেখরের বিষয় তো অনেকটাই বলেছে, যদিও সবটা এখনো খতিয়ে দেখা হয়নি। এবারে দেখা যাক প্রসেনজিতের কি গল্প। আচ্ছা, সম্পাদি কাল আসবে তো শিওর? একবার ফোন করে রিমাইন্ডার দিয়ে দিস, ওই স্কেচটা কিন্তু আমাদের অনেক হেল্প করতে পারে। আমিও তাই মনে করি। আর সম্পাদিকে তো কাল আসতেই হবে, আর দেরি করা যাবে না। দরকার হলে আমি অফিস জিপে গিয়ে ওকে নিয়ে আসবো। পরের দিন শম্পা এসে পৌঁছলো রাসবিহারী থানায়। পেইন্টার স্কেচ করার জন্য রেডি ছিল। সৌরসেনী আর দুর্জয়ও পাশেই বসেছিল। সৌরসেনী শম্পাকে আশ্বাস দিয়ে বলল, আমি বুঝতে পারছি সম্পাদি, তুমি খুব ভয় পেয়েছো, তাই কাল আসতে পারোনি। কিন্তু অ্যাট লাস্ট তুমি যে সাহস করে এসেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে। দেখো, আমি তোমাকে এটুকু বলতে পারি, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। তুমি নির্ভয়ে এই স্কেচটাতে আমাদেরকে হেল্প করো, আমরা সবসময় তোমার পাশে আছি, কোনো ভয় নেই, রিল্যাক্স। আমার বিশ্বাস আছে ম্যাডাম, তাই তো আসতে পারলাম। আমি ওই লোকটাকে
টুপির আড়াল থেকে যতটা বুঝেছি সেই বর্ণনাটুকু দিচ্ছি। আশা করি আপনাদের উপকার হবে। শম্পার বর্ণনা মতো পেইন্টার স্কেচ করতে লাগলো। শেষে যেই ছবিটা তৈরি হলো সেটা দেখে সৌরসেনী আর দুর্জয় দুজনেই একে অপরকে দেখতে লাগলো। সৌরসেনী প্রথমে পেইন্টারকে বলল, অনেক ধন্যবাদ আপনাকে। পাশের ঘরে গিয়ে অপেক্ষা করুন, আমাদের স্টাফ আপনাকে কিছুক্ষণে পেমেন্ট করে দেবে। পেইন্টার চলে যেতেই শম্পাকে সৌরসেনী বলল, সম্পাদি তোমাকে আরও কিছু দেখাবো। ড্রয়ার থেকে পেন ড্রাইভটা বের করে ল্যাপটপে একটা ক্লিপ চালিয়ে দিল সৌরসেনী। ঢাকুরিয়া ফ্ল্যাটের সেই সিসিটিভির ফুটেজ, যাতে ডেলিভারি বয়কে স্পষ্ট দেখা না গেলেও কিছুটা তো বোঝাই যাচ্ছে। শম্পা তা দেখেই বলে উঠল, ম্যাডাম, এই ছেলেটাই তো এসেছিল। ঠিক বলছো? হ্যাঁ স্যার, একদম। কিন্তু একে তো স্পষ্ট বোঝাই যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু স্পষ্ট বোঝা না গেলেও যতটা দেখেছি তাতে ওরকমই লাগছে। এর চলন গঠন সবই তো ওই ছেলেটারই মতো, ওরকমই লম্বা, আবার দাড়িও তো আছে। এই তো দেখুন, এই ছবিটার সাথে মেলান, আপনারাও বুঝবেন। একদমই তাই সম্পাদি। এই স্কেচটা দেখে আমাদেরও এটাই মনে হয়েছে, এই ক্লিপের ছেলেটা আর তোমার বর্ণনা করা ছেলেটা একজনই মানুষ। তার মানে প্রথম ব্লাস্ট আর তৃতীয় ব্লাস্ট এই করেছে, আর ধরেই নিলাম যে তৃতীয় ব্লাস্টটাও এই করেছে। যদিও এই ছবি আর ক্লিপের সাহায্যে একে খোঁজা অতটা সহজ হবে না, কিন্তু অ্যাট লাস্ট আমরা কিছু তো একটা পেলাম যার সাহায্যে খুনিকে ট্রেস করা যেতে পারে। কি দুর্জয়? একদমই তাই সৌরসেনী, আমার বিশ্বাস এটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে একটা। ইয়েস। আচ্ছা সম্পাদি, তোমাকে আমাদের স্টাফ বাড়িতে ছেড়ে আসবে, আমি বলে দিয়েছি ওকে। তুমি একটু বাইরে অপেক্ষা করো, তোমাকে ডেকে নেব। আবারও জানাই অনেক ধন্যবাদ, ভালো থেকো। শম্পা চলে যাবার পর দুর্জয় বলল, সৌরসেনী তাহলে ফোর্স লাগাবি তো ছেলেটাকে খোঁজার জন্য? একদম, আমি এক্ষুনি বলে দিচ্ছি। শুভ কাজে আর দেরি কেন? আর আমরা এখন আগে ঢাকুরিয়া গিয়ে ফ্ল্যাটের লোকদের সাথে কথা বলবো, তারপর জয়ন্তকে ডাকবো। কি তাই তো? হ্যাঁ, এটাই ঠিক হবে। আর প্রসেনজিতের ফোন নাম্বারটা আগে জানা দরকার, ওর কল লিস্ট চেক করলে যদি কিছু পাওয়া যায়। দেখ, প্রসেনজিতের নাম্বার তো জয়ন্তর কাছ থেকে পেয়েই যাব। আগে বরং জয়ন্তকে ফোন করে ওর নাম্বারটা নিয়ে কল লিস্ট চেক করতে পাঠিয়ে দিই, কি বলিস? হ্যাঁ, একদম। জয়ন্তকে ফোন করে সৌরসেনী বলল, জয়ন্ত আজ বিকেলে একবার রাসবিহারী থানায় আসবেন, ঠিক আছে? আর এখন প্রসেনজিতের নাম্বারটা একটু হোয়াটসঅ্যাপ করে দেবেন প্লিজ, আর্জেন্ট। ওকে ম্যাডাম, আমি এক্ষুনি পাঠাচ্ছি। আর বিকেল ওই 6টার মধ্যেই চেষ্টা করছি আসার। ওকে, সি ইউ। ফোনটা রেখে সৌরসেনী বলল, দুর্জয়, আমি একটু বড় স্যারের রুম হয়ে আসছি, ওনাকে স্কেচটা দেখিয়ে বলছি ফোর্সের ব্যবস্থা করতে। তুই একটু ওয়েট কর। হ্যাঁ, আমি ওয়েট করছি, তুই আয়। বড় স্যার অর্থাৎ থানার ওসি শরদিন্দু মুখার্জি রুমে গিয়ে নক করলো সৌরসেনী। স্যার আসবো? হ্যাঁ, এসো সৌরসেনী, বলো কেসটার কি স্ট্যাটাস? স্যার, স্কেচটা হয়ে গেছে, এই দেখুন। আর স্যার, এটা জানিয়ে রাখি, এই স্কেচটা ঢাকুরিয়া ফ্ল্যাটের সিসিটিভি ফুটেজের ক্লিপের ওই ডেলিভারি বয়ের সাথে একদম ম্যাচ করছে স্যার। অর্থাৎ এরা একজনই। আর এর থেকে এটাই নিশ্চিত হওয়া যায় স্যার, এই দুটো খুন অর্থাৎ রাহুল গুহ আর প্রসেনজিৎ সেনের খুন যখন এই ছেলেটাই করেছে, তাহলে শেখর সমাদ্দারের মার্ডারটাও স্যার এই করেছে। যদিও সেখানে কোনো সাক্ষী বা সিসিটিভি ফুটেজ আমরা পাইনি, কিন্তু আমি শিওর স্যার। হ্যাঁ, এটা আলাদা কথা যে হয়তো আসল খুনি নয় এ, মানে হয়তো একে দিয়ে জাস্ট কাজটা করানো হয়েছে, হয়তো আসল মাথা অন্য কারোর। আচ্ছা, তাহলে এবার কি করণীয়? এই ছেলেটাকে খুঁজতে হবে তো? ইয়েস স্যার, তাই আপনার কাছে সাহায্য চাই স্যার। একটা টিম দরকার, যেখানে অন্তত 5-6 জন থাকবে। তারাই কলকাতার বিভিন্ন ডেলিভারি সংস্থায় গিয়ে খোঁজ করুক। আর এছাড়া আর একটা অনুরোধ আছে স্যার, এই স্কেচটার উইথ কন্ট্যাক্ট নাম্বার অনেকগুলো প্রিন্ট বের করে যদি কলকাতা চারিদিকে ছড়িয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু অনেক হেল্প হবে স্যার। ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ সো মাচ স্যার। আমরা তাহলে এখন বেরোচ্ছি, প্রসেনজিতের ফ্ল্যাটে যাব। বেশ, বেরিয়ে পড়ো, তারপর রিপোর্ট করো আমাকে। নিশ্চয়ই স্যার। প্রসেনজিতের ফ্ল্যাটের আশেপাশে প্রত্যেকটা ফ্ল্যাটে কথা বলে যা জানা গেল, তাতে একটা বিষয়ই বারবার উঠে এলো। প্রসেনজিতের সাথে একটি মেয়ের সম্পর্কের কথা,
যা ফ্ল্যাটের সবাই জানে। মেয়েটির নাকি ঘন ঘন ওর ফ্ল্যাটে যাতায়াত ছিল। ফ্ল্যাটের আশেপাশের বাড়িতেও কথা বলল দুর্জয়রা, কিন্তু আর তেমন কোনো ইনফরমেশন পাওয়া গেল না। এদিকে বিকেলে থানায় জয়ন্ত এসেও প্রসেনজিতের কথা বলতে গিয়ে সেই মেয়ের কথাই বলল, যে কিনা প্রসেনজিতের হবু স্ত্রী। স্যার, ওর নাম তানিকা, খুব মিষ্টি দেখতে। প্রসেন ওকে খুবই ভালোবাসে, ভালোবাসত। আমার সাথে যখনই কথা হতো তানিকার কথা একবার হলেও বলতোই। ও প্রসেনের অ্যাসিস্ট্যান্ট ছিল। যেদিন তানিকা প্রসেনের আন্ডারে জয়েন করে সেদিনই এক দেখাতেই নাকি ওকে মন দিয়েছিল প্রসেন, আমাকে যা বলেছিল আর কি। তারপর যা হয়, প্রথমে তানিকা ওকে খুব একটা পাত্তা দেয়নি, কিন্তু প্রসেন যেভাবে পিছনে পড়েছিল আর অ্যাভয়েড করার উপায় ছিল না। বুঝলাম। আচ্ছা, এই বিষয়ে পরে আরও জানছি। আগে বলুন তো, প্রসেনজিতের বাড়িতে কে কে আছে? কেউ নেই স্যার, ও তো একাই থাকতো ফ্ল্যাটে। তাহলে প্রসেনজিৎ অনাথ। আচ্ছা, ও কি অনাথ আশ্রমেই বড় হয়েছে? না না স্যার, অনাথ আশ্রমে মানুষ হবে কেন? ওর মা তো এই 1 বছর আগেই মারা গেল, আর বাবা 4 বছর আগে। প্রসেন মা বাবার কাছেই বড় হয়েছে, এই ঢাকুরিয়ার ফ্ল্যাটে, আর আমার সাথে স্কটিশ চার্চে পড়তো। তার মানে এই ব্যাপারে শেখরের সঙ্গে ওর মিল নেই। আর ওই মেয়েটা তানিকা কোথায় থাকতো? ভদ্রেশ্বর, ওখান থেকেই হাইকোর্টে আসতো। প্রসেনই 1 মাস আগেই ওর জন্য গাড়ির ব্যবস্থা করে দেয়। তারপর থেকে তানিকা সেই গাড়ি করেই আসতো, আর সব খরচা টরচায় সব প্রসেন দিত। বাবা, কি প্রেম! এ তো আচ্ছা প্রেমিকদের হার মানাবে। হ্যাঁ, তা বলতে পারেন। প্রসেনজিৎ একেবারে রোমিও টাইপ ছিল, একদিকে সাকসেসফুল লয়ার আর একদিকে পাগল প্রেমিক। আচ্ছা, তানিকার সঙ্গে ওর সম্পর্ক কেমন ছিল? তানিকা বিয়েতে যখন রাজি হয়েছিল নিশ্চয়ই ভালোই সম্পর্ক ছিল। তা ঠিক। তাও আমি জানতে চাইছি, কোনো রকম সমস্যা ছিল না তো? না না, তেমন কিছু থাকলে প্রসেন আমাকে ঠিকই বলতো, কারণ আমার সাথে ও সবটাই শেয়ার করতো। ওরা হ্যাপি ছিল একসাথে। ওকে, আর কোনো বন্ধু বা আত্মীয় স্বজন যার সাথে প্রসেনজিতের ঘনিষ্ঠতা ছিল? দেখুন, আমার ঠিক জানা নেই, ও তো একা বলেই জানি। মা বাবা মারা যাওয়ার পর থেকে আর কারোর সাথেই সম্পর্ক রাখেনি। সবাই নাকি ওদের সম্পত্তির পিছনে পড়েছিল, তাই রাগেই আর কি। আপনি তো অনেক কিছুই জানেন দেখছি। বললাম যে আমার ছোটবেলার বন্ধু, খুব ক্লোজ ছিলাম আমরা। তাহলে তোর বন্ধু আর শত্রু সম্পর্কে সবটাই আপনি জানবেন? না, সেটা নয়, কিন্তু হ্যাঁ, কিছুটা অবশ্যই জানি। ওকে কে মারতে পারে বলে আপনার মনে হয়? সেরকম কারণ নাম তো নিতে পারবো না ম্যাডাম। দেখুন, যদি তেমন কাউকে জানেন প্লিজ বলুন। না স্যার, আমি সত্যি জানি না। ওকে, আর এমন কিছু কি মনে পড়ছে যেটা আমার জানলে সুবিধা হয়? একটু ভালো করে ভেবে বলুন তো, ইউনিক কিছু? না 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 না, তেমন কিছুই না। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে, অনেকটাই জানলাম। পরে দরকার পড়লে আবার। স্যার, বলছি যে কেসটা তো সিরিয়াল কিলিংয়ের, তাহলে এই 3 জনের কে শত্রু হতে পারে? এরা কেউই তো কাউকে চিনতো না, তাহলে এরা কিভাবে কানেক্টেড? দেখুন, তদন্ত চলছে, আশা করি খুব তাড়াতাড়ি আমরা সবটা জানতে পারবো, আর জানলে আপনাকে আমরা অবশ্যই ইনফর্ম করব। আফটার অল, এই 3 জনের মধ্যে আপনি একজনের পরম বন্ধু, তাই আপনার তো জানার অধিকার আছেই। আর তাছাড়া আপনি আমাদের নিজের থেকে এত কিছু জানিয়েছেন, তাই এই কেসটা সলভ হওয়ার পর আপনাকে হোয়াটসঅ্যাপে ফাইনাল আপডেট দিয়ে দেব। অনেক ধন্যবাদ ম্যাডাম, আসি তাহলে। জয়ন্ত চলে যাবার পর দুর্জয় জিজ্ঞেস করল, ষোড়শিনী প্রসেনজিতের কল লিস্টের কাজ কতদূর? দেখ, জয়ন্ত নাম্বারটা পাঠাতেই আমি টেলিকম ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, একটু তো টাইম এবার দিতেই হবে। বেশ, ধরে নিলাম 2-3 দিন। হ্যাঁ, আশা করছি 2-3 দিনে পেয়ে যাব। ষোড়শিনী, একটা কথা আমি সকাল থেকেই ভাবছি, এই যে ডেলিভারি বয়, সে তো ডেলিভারি বয় নাও হতে পারে। আমরা যেমনটা ভাবছি যে ডেলিভারি বয়কে দিয়েই হয়তো বাড়ি বাড়ি পার্সেল পাঠাচ্ছে, আসল মাথা অন্য কারো। মেবি আমরা রং, মেবি খুনি নিজেই কাজটা করছে। আমি বলতে চাইছি ওই ডেলিভারি বয়ই খুনি নয় তো? দুর্জয়, এটা তো দারুণ বলেছিস, আমার তো মাথাতেই আসেনি। অবশ্য এই জন্যই তো তোকে নিয়ে কাজটা করা, বিকজ ইউ আর জিনিয়াস। তাই তো, কোনো ডেলিভারি বয়কে দিয়ে পার্সেল পাঠাবেই বা কেন? এ কাজ তো খুনি নিজেই করতে পারে। আর তাই যদি হয় ষোড়শিনী, তবে পুলিশ ফোর্স পাঠিয়ে ডেলিভারি সংস্থায় খোঁজ করে কিন্তু কোনো লাভ নেই, টাইম ওয়েস্ট হবে। একদমই তাই, শুধুই পোস্টারটা সারা কলকাতায় ছড়িয়ে দেওয়া হোক,
কাজ হলে এতেই হবে, আর কেউ কিছু জানালে নিশ্চয়ই ফোন করে জানাবে। আচ্ছা, আমি ওসি স্যারকে জানিয়ে দিচ্ছি। শোন, আমি এখন আসি, ডাইরেক্ট ক্যাফেতে যাব। তুই তোর কাজ কর। বাই বাই অ্যান্ড গুড নাইট। দুর্জয় চলে গেলেই মন খারাপ হয়ে যায় সৌরসেনীর। কাজের বাহানাতেই না হয় যেটুকু সময়ে দুর্জয়কে ওর সামনে পায় সেটুকুই যে ওর কাছে গোল্ডেন টাইম, আর বাকি সময় তো যেন মনটা খুবই খারাপ হয়ে গেল সৌরসেনীর। কিন্তু কাজ তো করতেই হবে, তাই বড় স্যারের রুমে গিয়ে সবটা আগে জানিয়ে এলো সে। তারপর আরও কিছু ফাইল চেক করে বাড়ি চলে গেল। আর বাড়িতে এসে চমকে গেল, কারণ গেটে যে আমি দাঁড়িয়ে আছি। কিরে, চমকে গেলি তো? আরে আমি সূর্য। সূর্য প্লিজ ইয়ার, দেখছিস তো এইসবে বাড়ি ফিরলাম, এরই মধ্যে তোকে দেখে একটু সরি। আরে ইটস ওকে, আমি তো মজা করছিলাম। আচ্ছা, ঘরের ভেতরে নিয়ে যাবি তো? এটাও বলতে হবে? অফকোর্স আয়। অনেকদিন পর সৌরর সাথে আড্ডা দিয়ে দারুণ লাগলো। যাবার সময় বলে গেলাম, কাল আমার বাড়িতে তুই আর দুর্জয় আসবি, বুঝলি? ওর সাথে আগেই কথা হয়ে গেছে, ও আসবে বলেছে। তাহলে তো আসতেই হবে আমাকে। না মানে না, আর কিছু মানে বলতে হবে না, আমি জানি। আর শোন, একটা কথা জানিয়ে রাখি, তোদের দুজনের এই একত্রে মিস্ট্রি সলভ করার ব্যাপারটা আমি ডায়েরিতে লিখে রাখছি। আসলে কেসটা এত ইন্টারেস্টিং তাই না লিখে পারলাম না। দুর্জয় আর তোর থেকে সবটা জেনে ছোট ছোট নোট লিখছি, তারপর কেস সলভ হলে একত্রে পুরো গল্পটা লিখ। আরে সূর্যবাবু আবার লেখক কবে হলেন? কি করবো বল, তোর জন্য তো হতেই হলো। আচ্ছা চল, গুড নাইট, ভালো করে দরজা বন্ধ কর। সি ইউ টুমোরো। ওকে। পরের দিন সন্ধ্যায় জমিয়ে আড্ডা বসলো আমার বাড়িতে। ভালোই হুল্লোড় চলছিল আমাদের। এমন সময় সৌরসেনীর ফোন এলো। ওয়েট, আমার একটা কল আসছে, নিতে হবে। এক্সকিউজ মি। হ্যাঁ বলো দিনেশ। প্রিন্ট আউটটা বের করে আমার টেবিলে রেখে দাও, আমি কাল ফার্স্ট আওয়ারেই দেখে নেব। দুর্জয়, কল লিস্ট এসে গেছে, কাল সকালে থানায় চলে আসিস, একসাথেই দেখে নেব। পরদিন সকালে থানায় বসে কল লিস্ট চেক করছিল সৌরসেনী আর দুর্জয়। এমন সময় সাব ইন্সপেক্টর দিনেশ এসে বলল, ম্যাডাম, পোস্টমর্টেম আর ফরেন্সিক রিপোর্ট চলে এসেছে। গ্রেট, আমাকে দিয়ে যাও। ওকে ম্যাডাম। দুর্জয়, এই রিপোর্টগুলো তাহলে আগে চেক করে নি, তারপর কল লিস্টটা দেখছি। সেটাই ভালো হবে। পোস্টমর্টেম রিপোর্টটা ভালো করে দেখে সৌরসেনী বলল, আগুনে দগ্ধ হয়েই মৃত্যু হয়েছে। মৃত্যুর সময় ওই 10:30 থেকে 11:30, আর লেখা আছে মাথার ডান দিকে বিশেষ করে কানে বেশি ক্ষত হয়েছে। আর তো তেমন কিছু লেখা নেই। মানেটা বুঝলি? কানে বেশি ক্ষত মানে ইয়েস, তোর কথাটাই ঠিক। ফোনে কথা বলছিল প্রসেনজিৎ। এবার কল লিস্ট থেকে দেখে নেওয়া যাক কার সঙ্গে কথা বলছিল। কল লিস্টটা দেখে দুর্জয় বলল, দেখ, এই নাম্বারটা ঠিক 11:02 ফোনটা এসেছে। 11:10 পর্যন্ত কথা হয়েছে, দ্যাট মিনস 11:10 বিস্ফোরণটা ঘটেছে। এই ফোনটা ডিসকানেক্ট হয়ে যায়। তাহলে সবার আগে এই নাম্বারেই ফোন করতে হবে। এরপর কল লিস্টের কোন কোন ফোন নাম্বার থেকে বারবার ফোন এসেছে সেগুলোও দেখতে হবে। তুই কাউকে বলে দিত, ঠিকমতো চেক করে তোকে রিপোর্ট করবে। আমাদের তো আরও অন্য কাজ আছে। হ্যাঁ বলে দিচ্ছি। দিনেশ, দিনেশ। ইয়েস ম্যাডাম, বলুন। শোনো, এই কল লিস্টটা আমরা দেখলাম, আর যেই নাম্বার থেকে বারবার কল এসেছে দেখবে সেগুলো মার্ক করবে। তারপর নাম্বারগুলোতে ফোন করে কথাও বলতে পারো, সেটা পরে জানিয়ে দেবো। আপাতত মার্ক করো। ওকে ম্যাডাম। দিনেশ চলে যাবার পর দুর্জয় বলল, এই নাম্বারটা তানিকার নয় তো? চল ফোন করেই দেখা যাক। নম্বরটায় রিং করে সৌরসেনীকে ফোনটা ধরিয়ে দিল দুর্জয়। অপর প্রান্ত থেকে এক মহিলার কণ্ঠস্বর ভেসে এলো। ধরা গলায় সে বলল, কে বলছেন? আপনি কে বলছেন? দেখুন, ফোনটা যখন আপনি করেছেন তাহলে আপনার তো জানার কথা আমি কে। সরি, জানি না বলেই জিজ্ঞাসা করছি। আমি ইন্সপেক্টর সৌরসেনী চৌধুরী বলছি। হ্যাঁ বলুন, আমি তানিকা বসু। আপনি তো প্রসেনজিতের বাগদত্তা। হ্যাঁ, এই বছর ডিসেম্বরে আমাদের বিয়ে ঠিক হয়েছিল, আর কপালে এই লেখা ছিল। আপনি প্লিজ নিজেকে শক্ত করুন। আসলে ইনভেস্টিগেশন করতে গিয়ে আপনার নাম্বারটা পেলাম, তাই আপনাকে কিছু প্রশ্ন করার আছে।
যদি আপনি... আর কিছুক্ষণের মধ্যেই তো প্রসেনজিতের বডি ওর ফ্ল্যাটে গিয়ে পৌঁছবে। প্রসেনজিতের বেস্ট ফ্রেন্ড জয়ন্ত আমাকে ফোন করে জানালো আমি 2 ঘন্টার মধ্যেই ওখানে পৌঁছে যাব। তারপর প্রসেনজিতের বডি শ্মশানে রওনা দেওয়ার পর আপনাদের যা প্রশ্ন আছে করে নেবেন। এখন আমি বেরোবো, রাখলাম। অপর প্রান্তে ফোনটা রেখে দিল তানিকা। এদিকে দুর্জয় বলল, তাহলে আমার পুরো গেস্টটাই ঠিক ছিল। প্রসেনজিৎ ফোনে তো কথা বলছিলই, আর ফোনের ওপারে ছিল তানিকা। কিন্তু এতে কি প্রমাণ হয়? কিছুই না, কিন্তু তানিকাকে জেরা করলে অনেক কিছুই জানা যেতে পারে। আচ্ছা, একবার ফরেনসিকটা দেখে নি। ফরেনসিক রিপোর্ট একবার চোখ বুলিয়ে নিয়ে সৌরসেনী বলল, মোবাইলটা একদম ছিন্ন ভিন্ন হয়ে ছড়িয়ে পড়ে রয়েছে ওর শরীরে। এছাড়া ওর হাতে একটা ঘড়ি ছিল। সব কিছুই টেস্ট করা হয়েছে, কিন্তু সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। আর না, আর কিছু বলার মতো তো লেখা নেই। বডির তো কিছুই অবশিষ্ট নেই। যা বলেছিস। চল তাহলে এবার প্রসেনজিৎ সেনের শেষ যাত্রায় যাওয়া যাক। ঢাকুরিয়ার ফ্ল্যাটে গিয়ে যখন দুর্জয়রা পৌঁছলো, ততক্ষণে ডেড বডি চলে এসেছে। ফ্ল্যাটের লোকজন আর জয়ন্ত ছাড়া আর কেউই ছিল না সেখানে। আরও কিছুটা সময় পরে এসে পৌঁছল প্রসেনজিতের বাগদত্তা তানিকা। প্রসেনজিতের ডেড বডির ওপর প্রায় আছড়ে পড়ল সে। জয়ন্ত ওকে সামলাচ্ছিল। এরপর কিছুক্ষণের মধ্যেই শ্মশানের উদ্দেশ্যে রওনা দিল ডেড বডি। জয়ন্ত তার প্রিয় বন্ধুর শেষ যাত্রায় সামিল হল। এদিকে প্রসেনজিতের রুমে গিয়ে বসল দুর্জয়, সৌরসেনী আর তানিকা। সেই ঘরে তখন অসম্ভব নীরবতা। দেওয়ালে প্রসেনজিতের প্রাণোচ্ছল একটা ছবি টাঙানো ছিল। ব্যাগ থেকে একটা রজনীগন্ধার মালা বের করে সেই ছবিতে পরিয়ে দিল তানিকা। তারপর চোখ দুটো মুছে বলল, বলুন, আপনাদের কি প্রশ্ন আছে বলুন। আপনার সাথে প্রসেনজিতের কতদিনের সম্পর্ক? এই তো 1 বছর হয়েছিল। ওর আন্ডারে জয়েন করেছিলাম। প্রথম দেখাতেই আমাকে প্রপোজ করেছিল, জানেন। তানিকা, আই লাভ ইউ তানিকা, আই রিয়েলি ডু। কিন্তু আমাদের তো আজকেই দেখা হলো, এখনো বেশি কথাও হয়নি। আর আপনি এর মধ্যে এটা কি করে বলছেন স্যার? ওহো স্যার আবার কি, কল মি প্রসেনজিৎ। আরও ভালো হয় যদি প্রসেন বলে ডাকো, বড় আপন লাগে। আরে আপনি তো অদ্ভুত মানুষ, প্রথম দেখাতে এত কিছু বলে দিলেন। দেখো আমি মানুষটা এরকমই, যখন যা মনে হয় তখন তাই বলে দিই। বেশি ঘাঁটাতে ভালো লাগে না। তোমাকে এক দেখাতেই ভালো লাগলো, যাকে বলে লাভ অ্যাট ফার্স্ট সাইট। ব্যাস বলে দিলাম আমার ভালো লাগার কথাটা। আমার মনে হয় আমরা একসাথে খুব ভালো থাকবো তানিকা, প্লিজ না বলো না। আমি একদম একা, জানো তো। সবাই আমাকে ছেড়ে চলে গেছে, খুব কষ্ট হয় মাঝে মাঝে। তবে এবার থেকে আর কষ্ট হবে না আশা করছি, কারণ আমি তো তোমাকে পেয়ে গেছি। কি থাকবে তো আমার সাথে? স্যার, আমি আপনার মতো এত ফাস্ট নই, আমার সময় লাগবে। এত সহজে এক দেখাতে আমি কাউকে ভালোবাসতে পারি না, পারবো না। আই এম সরি। বেশ, সময় নাও তাহলে, কিন্তু আমার বিশ্বাস তুমি হ্যাঁ বলবেই। এইভাবেই আমাকে পাগলের মতো ভালোবাসা নিবেদন করেছিল। আর তারপর থেকে প্রতিদিনই নতুন নতুন আঙ্গিকে আমাকে ভালোবাসায় ভরিয়ে রাখতো। পারিনি ওকে এড়িয়ে যেতে। একদিন খুব বৃষ্টি পড়ছিল, জানেন। তানিকা, আমার গাড়িতে উঠে এসো। না না, আমি একা চলে যাব। আরে এই বৃষ্টিতে ট্রান্সপোর্টে প্রবলেম হবে তোমার। দেখছো না রাস্তা প্রায় ফাঁকা হয়ে এসছে। এসো না প্লিজ, কোনো দ্বিধা রেখো না। বি কমফোর্টেবল, আমাকে বিশ্বাস করতে পারো। সেদিনকে অনেকটা সময় কাটিয়েছিলাম ওর সাথে। আমাকে বাড়িতে ড্রপ করার আগে একটা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। সেখানেই একটা আংটি দিয়ে হাঁটু গেড়ে আমাকে প্রপোজ করেছিল। আশপাশের লোকজনের দৃষ্টি শুধু আমাদের দিকেই ছিল। আমার খুব লজ্জা লাগছিল, কিন্তু প্রসেন একেবারে কমফোর্টেবল ছিল। কি হলো বলো, ইয়েস অথবা নো,
কিছু একটা বলো। আচ্ছা, আমি আবারও বলছি, উইল ইউ ম্যারি মি তানিকা? মিস তানিকা, উইল ইউ ম্যারি মি? প্রসেনজিৎ, সবাই দেখছে, প্লিজ ওঠো। উঠে যাব, আগে তুমি হ্যাঁ বলবে, তারপর আমি উঠবো। উফ, তুমি না পাগল করে দেবে আমাকে। সে তো করিয়ে দেবো, যদি তুমি না বলেছো তো। খুব ভালোবাসি তোমাকে, কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। এইভাবে যদি একজন পাগলের মতো পিছনে পড়ে থাকে, প্রেম নিবেদন করে যায়, তাকে না কি করে বলি বলুন তো? আমার সাহস ছিল না না করার। আঙুলটা বাড়িয়ে দিয়ে বলি, I'm yours forever. প্রসেনের চোখে তখন জল চলে এসেছিল। আমাকে আংটিটা পরিয়ে বলেছিল, আজকের দিনটা আমি কখনো ভুলতে পারবো না, সারা জীবন তোমার সাথে এই দিনটা সেলিব্রেট করব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ সো সো মাচ তানিকা। কথা দাও, আমাকে ছেড়ে কখনো যাবে না? কখনো যাব না, আই প্রমিস। আই লাভ ইউ টু প্রসেন। তোমার এত ভালোবাসা উপেক্ষা করার ক্ষমতা বা সাহস কোনোটাই আমার নেই। তখন থেকে ওর মৃত্যুর আগে পর্যন্ত আমরা রিলেশনশিপে ছিলাম। একদিন হঠাৎই বিয়ের কার্ড ছাপিয়ে আমাকে দেখালো। প্রথমে খুব রাগ হয়েছিল, কিন্তু পরে বিষয়টা বেশ ভালো লেগেছিল। এটা কি করলে প্রসেন? আমার কোনো মতামত না নিয়ে কার্ড কেন ছাপালে? আরে তুমি তো হ্যাঁ বলবেই, আই নো দ্যাট। দেখো না কি সুন্দর কার্ডটা। কিন্তু প্রসেন, এত তাড়াহুড়ো করার কি আছে? আরো তো সময় নিতে পারতাম আমরা। তোমার থেকে আমি দূরে থাকতে পারছি না, মেন্টালি ফিজিক্যালি সব রকমভাবে তোমার কাছে থাকতে চাইছি। আর এর জন্য তো বিয়ে করতেই হবে, তাই না? তুমি তো আবার লিভ টুগেদারে থাকবে না, আর বিয়ের আগে তোমাকে ছুঁতেও চাই না আমি। তাই তোমাকে বিয়ে করেই একমাত্র আমার এই দূরে থাকার কষ্টটা দূর করতে পারবো। ও, তাহলে বিষয়টা ফিজিক্যাল? এই বুঝলে তুমি? তাহলে তো কতবারই তোমাকে কাছে পেয়েছি, পারতাম না? সুযোগ ছিল না বলো? আরে ভালোবাসা শুধু মন থেকে হয় না, যতক্ষণ না আমরা একে অপরের কাছে আসবো, মানে একদম কাছে, ততক্ষণ এর গভীরতা বাড়বে না। আমি যে এই ভালোবাসাকে অনেক গভীরে নিয়ে যেতে চাই, অনেক গভীরে। ওর ভালোবাসার কাছে আমি হার মেনে যাই, রাজি হয়ে যাই ওকে বিয়ে করতে। তারপরই ডেট ছাপানো হয় কার্ডে। সব ঠিকই চলছিল, কি যে হয়ে গেল হঠাৎ। আমি তো এখনো ঘোরের মধ্যেই আছি মনে হচ্ছে। বিশ্বাস করতে পারছি না, আমাকে সব থেকে বেশি যে ভালোবেসেছে সে আর নেই। ওর এই মর্মান্তিক মৃত্যু আমি কি করে মেনে নেব বলুন তো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কিভাবে মারলো ওকে? এত নৃশংসভাবে কে মারলো বলুন? এটাই তো আমাদেরও প্রশ্ন, কে মারলো এভাবে ওনাকে? আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? আপনি তো ওনার বিষয়ে অনেক কিছুই জানেন। এমন কাউকে কি চেনেন যে এমন করতে পারে বলে আপনার মনে হয়? না, আমি এমন কাউকে চিনি না, আর তেমন কারোর সাথে তো মিশতও না। জয়ন্ত আর আমি ছাড়া ওর সেরকম কোনো বন্ধুও ছিল না। তাই জন্যই তো কিছু মাথাতেও আসছে না, কিচ্ছু না, কিচ্ছু বুঝতে পারছি না। আপনি প্লিজ নিজেকে সামলে দেখুন। যদি কোনো রকম কোনো বিষয় আপনার সন্দেহজনক মনে হয়, সে বিষয়ে আমাদেরকে অবশ্যই জানাবেন। প্রসেনজিৎকে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু ওর খুনিকে শাস্তি দিতে পারলে ওর প্রতি ন্যায় বিচার হবে, ওর আত্মা শান্তি পাবে। আমি অবশ্যই আরও কিছু মনে পড়লে আপনাদেরকে জানাবো। ঠিক আছে, আমাদের আর কোনো প্রশ্ন নেই। ষোড়শিনী চল। প্রসেনজিতের ফ্ল্যাট থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে যাচ্ছিল দুর্জয় আর সৌরসেনী, কিন্তু গাড়িতে দুজনেই চুপ।
একটা সময় সৌরসেনী বলে উঠল, কিরে এত চুপ কেন তুই? তুইও তো চুপ করেই থাকিস। আমার চুপ থাকা আর তোর চুপ থাকা তো এক নয় দুর্জয়। তুই সাধারণত ফেরার পথে কেস নিয়ে আলোচনা করিস, আজ একেবারেই কিছু বললি না, অথচ এত সুন্দর একটা লাভ স্টোরি শুনলাম আমরা। শুধুই লাভ স্টোরি? এ তো পাগল প্রেমের গল্প। আচ্ছা, তোর মনে হলো না একটু বেশি বাড়াবাড়ি রকমের প্রেম ওটা? হ্যাঁ একটু তো অবশ্যই, কিন্তু হতেই পারে। আচ্ছা, তানিকা কি মন থেকে হ্যাঁ বলেছিল প্রসেনজিৎকে? মন থেকে মেনে নিয়েছিল ওকে? এটা আবার কিরকম প্রশ্ন? দেখ, আমার তো মনে হলো একেবারেই ডমিনেটিং লাভ এটা। এভাবে পিছনে পড়ে থাকলে একটা মেয়ের আর কি উপায় থাকে? হয়তো চাপে পড়েই রাজি হয়েছে। দেখলি না বললো কাঠ চাপানোর ব্যাপারটা। আর এরকম নেচার জানার পরেও ও হাসি মুখে বিয়েতে রাজি হয়ে গেল। না না, আমি এটা ঠিক মানতে পারছি না ব্যাপারটা। কোন যেন খটকা লাগছে আমার। তুই বলতে কি চাইছিস? এখনই কিছু বলতে চাইছি না, বিষয়টা গভীরভাবে খতিয়ে দেখি আগে। কোন বিষয়ের কথা বলছিস? এই যে ওদের এই গভীর প্রেমের গভীরতাটা কতটা ছিল, এটা একবার যাচাই করতে হবে। আর এর জন্য একজনের সাহায্য নিতে হবে। বাড়ি গিয়েই আমাকে ফোন করলো দুর্জয়। ভাই, একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, তোকে একটা জায়গায় যেতে হবে। কোথায় আর কি জন্য? মানে সে ঠিক কাজ দিবি করে দেবো, কিন্তু বিষয়টা... সব বলছি বন্ধু, মন দিয়ে শোন। আমাকে সবটা ডিটেলসে বলল দুর্জয়। তারপর ওর কথা মতোই পরের দিন সকালেই রওনা দিলাম ভদ্রেশ্বর, যেখানে তানিকার বাড়ি। ওর পাড়ায় গিয়ে খোঁজ করলাম। তারপর ওখান থেকে সোজা গেলাম দুর্জয়ের বুক ক্যাফেতে, আর ওকেই সবটা জানালাম। একদম পারফেক্ট খবর এনেছিস তো? হ্যাঁ, 100%। আরে ওখানে তো কেউ জানেই না যে তানিকার বিয়ে ঠিক হয়েছে। শুধু এটুকুই জানে যে তানিকা একজনের সাথে রিলেশনশিপে আছে, কিন্তু ছেলেটা নাকি ওখানেই থাকে বলল। এটা কি করে হয়? প্রসেনজিৎ তো এখানে থাকে, মানে তুই যা বললি আর কি। হয়তো এই ছেলে প্রসেনজিৎ নয়, অন্য কেউ। কি বলছিস রে? চিটিং কেস নাকি? সে তো খতিয়ে দেখতে হবে। পাড়ার লোকেরাও যে সত্যি বলছে তার কি গ্যারান্টি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, কি কেস এসব? ওই জন্যই তুই ইঞ্জিনিয়ার আর আমি ডিটেকটিভ। সেই ঠিক আছে, তোর তদন্ত চালিয়ে যা, সত্যি তো সামনে আসবেই। চল আসি এখন। আরে এক কাপ কফি তো খেয়ে যা। না রে, কাজ আছে, কয়েকটা জিনিস কিনতে হবে, কাস্টমার অর্ডার করেছে। আচ্ছা, হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে জিনিস বেচিস কেন বলতো? আরে নিজের বিজনেস খুলতে পেরেছি, এটাই তো বড় কথা। একদিকে হার্ডওয়্যার পার্টস বিক্রি করি, আর একদিকে কারোর মেশিন খারাপ হলে ঠিক করে দিয়ে আসি। অফিস বাড়ি যেখানে ডাকে পৌঁছে যায়। দেখ, আমি কিন্তু এই নিয়েই ভালো আছি। আর হ্যাঁ, এর সাথে এখন একটু লেখালেখির শখ জন্মেছে। তোদের গল্প দিয়েই শুরু করেছি। আমাদের গল্প মানে? তোর আর সৌরসেনীর। মানে আমাদের আবার কি গল্প? আরে চাপ নিচ্ছিস কেন? ভয় নেই, তোদের নিয়ে প্রেমের গল্প লিখছি না, তোদের এই কেসটার মিস্ট্রি সলভ নিয়ে একটা নোট তৈরি করছি, যেটা একদিন ক্রাইম থ্রিলারে পরিণত হবে। শিগগিরি। তো দারুণ ব্যাপার। তা বলতে পারিস। ব্যাপারটা সত্যিই খুব ইন্টারেস্টিং। দেখা যাক কোথায় গিয়ে শেষ হয়। আসি রে। তাড়াতাড়ি বেরিয়ে আসলাম দুর্জয়ের বুক ক্যাফে থেকে। আর আমি যাবার পরেই দুর্জয় সৌরসেনীকে ফোন করলো। সৌরসেনী, খুব ইম্পর্টেন্ট একটা কাজ আছে। তানিকার কল লিস্ট চেক করতে হবে, আর্জেন্ট। কিন্তু তানিকার কেন? তোকে সব বলবো, এখন যেটা বললাম কর প্লিজ। ওকে, আমি দিনেশকে ফোন করছি। দিনেশকে ফোন করে তানিকার নম্বর দিয়ে ওর কল লিস্ট বের করতে বলল সৌরসেনী। তারপর আবার দুর্জয়কে ফোন করলো। আচ্ছা, হঠাৎ তানিকার কল লিস্ট কেন? আবার আর্জেন্ট? কেসটা কি? সৌরসেনীকে সবটা বিস্তারিত জানালো দুর্জয়। সূর্য ঠিক খবর দিয়েছে তো? একদম। দেখ, এই বিষয়ে আমি 100% বিশ্বাস করি ওকে। ছেলেটা মজাই আর কি, যাই করুক না কেন, কোনো কাজ দিলে কিন্তু জান লাগিয়ে দেয়, পারফেক্ট কাজ করে। বেশ, তাহলে কল লিস্টটা হাতে পাওয়ার অপেক্ষা করি। আচ্ছা, ডেলিভারি বয়ের পোস্টার ছাপানো হয়ে গেছে তো? হ্যাঁ, কালকেই তো কলকাতার মেইন রোড থেকে অলিতে গলিতে পোস্টারটা ছড়িয়ে যাবে। কিন্তু তানিকার কল লিস্ট হাতে পাওয়ার অপেক্ষা করা ছাড়াও আর একটা কাজও করতে হবে। ভাবছি নিজেই যাব। কোথায় যাবি? ভদ্রেশ্বর। দেখ, সূর্য ঠিকই বলেছে জানি, কিন্তু আমাকে যে প্রমাণ জোগাড় করতে হবে। কল লিস্ট আসতে তো সময় লাগবে, তার আগে আমি যদি কিছু পেয়ে যাই।
তোর কনফিডেন্সকে মানতে হবে। আর তাই তো আমাকে অ্যাপয়েন্ট করেছিস। চল রাখলাম, ভদ্রেশ্বর থেকে ফিরে তোকে ফোন করে সব জানাবো। ওকে ওকে, আমি অপেক্ষায় থাকবো। পরের দিন ছদ্মবেশে ভদ্রেশ্বরে পৌঁছলো দুর্জয়। তানিকার বাড়ির কাছাকাছি একটা জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে রইল সে, তবে তানিকার দেখা মিলল না কিছুতেই। তারপর দুপুর হতেই দেখা গেল সেই বাড়ির ভিতর থেকে চুড়িদার পরা এক মহিলা বেরিয়ে আসছেন। ভালো করে দেখে দুর্জয় নিশ্চিত হলো ও আর কেউ নয়, তানিকা। ওকে ফলো করতে করতে একটা মাঠের কাছে এসে দাঁড়ালো দুর্জয়। তানিকা সেই মাঠের ধার ঘেঁষে একটা সরু রাস্তা ধরে এগিয়ে চলেছিল। ততক্ষণে ও বুঝতে পেরেছে কেউ ওর পিছনে ফলো করছে, যদিও দুর্জয়কে ও চিনতে পারেনি। দুর্জয়ও বুঝতে পেরেছিল যে তানিকা ওকে দেখে নিয়েছে, তাই আর এগোবার সাহস পেল না, এই ভেবে যে শেষে ওর প্ল্যানটাই না ভেস্তে যায়। তানিকা সেই মাঠের ধারে রাস্তা দিয়ে যেতে যেতে একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে একবার পিছনে তাকিয়ে দেখল, কিন্তু দুর্জয় ততক্ষণে লুকিয়ে পড়েছে। তানিকা নিশ্চিন্ত হয়ে এবার সেই মাঠ ছেড়ে একটা অন্য রাস্তার দিকে হাঁটতে লাগল। দুর্জয় আড়াল থেকে বেরিয়ে এসে আবার ওর পিছু নিল, কিন্তু তানিকা আর কোনো দিকে খেয়াল না করে তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছিল। তারপরই একটা বাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দুর্জয় একটা গাছের আড়ালে লুকিয়ে সবটাই দেখতে লাগলো। তানিকা কিছুক্ষণ সেখানে দাঁড়ানোর পর আবার এগিয়ে গেল সামনের দিকে, আর তারপর একটা বাড়িতে ঢুকে গেল। দুর্জয় সেই বাড়ির সামনে গিয়ে দেখল দরজায় তালা বন্ধ। মনে মনে সে বলল, তালা বন্ধ, তাহলে ঢুকলো কি করে? তারপর দেখল পাশে আরেকটা দরজা আছে, যেটা ভিতর থেকে বন্ধ ছিল। আর কিছু না ভেবে সেই বাড়ির ভিতরে ঢোকার জন্য মরিয়া হয়ে উঠল দুর্জয়, কিন্তু তানিকাকে কিচ্ছু জানানোর ইচ্ছে ছিল না দুর্জয়ের, তাই সেখান থেকে চলে যাওয়াই ঠিক মনে করল সে। তবে চলে না গিয়ে একটি গাছের আড়ালে আবার লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণেই তানিকা সেই বাড়ি থেকে বেরিয়ে আবার নিজের বাড়ির রাস্তা ধরে ফিরে গেল। দুর্জয় এবার ওই বাড়িটায় ধীরে ধীরে প্রবেশ করার চেষ্টা করল। দরজাটা বন্ধ থাকলেও হালকা ঠেলতেই খুলে গেল। ভিতরে গিয়ে দুর্জয় দেখল পুরনো জীর্ণ শীর্ণ সেই বাড়ির দেওয়াল থেকে শুরু করে আসবাবপত্রতেও ধুলো আর ঝুল পড়েছে। এমন বাড়িতে কেউ কি করে থাকে কে জানে। কথাটা নিজের মনে বলার পরেই কারোর কাশির শব্দ পেল সে। সেই শব্দ ধরে কিছুটা এগোতেই একটা ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। দেখল সেই ঘরের ভিতরে এক বৃদ্ধ বিছানায় শুয়ে আছেন। ভিতরে যাবে কি যাবে না মনে এই সংশয় নিয়েই বৃদ্ধর সামনে গিয়ে দাঁড়ালো সে। বৃদ্ধ হয়তো চোখে ঠিকমতো দেখতে পান না, সেটা বোঝা গেল যখন ক্ষীণ দৃষ্টি দিয়ে দুর্জয়কে দেখে বলল, কে বাবা, অর্পণ নাকি রে? অর্পণ কে হয় আপনার? ও, তুমি অর্পণ নয় তাহলে? অবশ্য তানিকা মা তো বলেই গেল অর্পণ কাজে ব্যস্ত, তাই তানিকাকে পাঠিয়েছে আমার খবর নেবার জন্য। আচ্ছা, অর্পণ কি আপনার ছেলে? না বাবা, ও আমার ছেলে কি করে হবে? আমার বয়স কত জানো? আরে আমার নাতি হয় গো, নাতি। আমার একমাত্র ছেলের ছেলে, ভারী যত্ন করে আমার। আর তেমনি আমার তানিকা মা, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী। কি ভাগ্যে যে নাতিটা আমার ওরকম একজন রত্নকে পেয়েছে। তবে দুটোতে মিলেছে ভালো, কিন্তু বিয়ের কথা বললেই বলবে আজ নয় কাল। কেন কে জানে। এই দেখো, তোমায় কত কথা বলে গেলুম, তুমি কে গো বাবা বললে না তো? অর্পণের বন্ধু নাকি? হ্যাঁ দাদু,
ওর সঙ্গেই দেখা করতে এসেছিলাম। আমি আসি, হ্যাঁ, ভালো থাকবেন। আরে আরে দাঁড়াও বাবা, এইভাবে চলে যাবে? কই গো, ও বাবা, চলে গেল নাকি গো? দুর্জয় তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই ওর চোখে পড়ল দেওয়ালের একটা তাকে একটা ছোট ফটো ফ্রেম রাখা, যাতে তানিকার পাশে একজন ছেলের ছবি। বুঝতে অসুবিধা হলো না এই অর্পণ। মোবাইলে ফটো ফ্রেমটার ছবি তুলে নিয়েই তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে সোজা ভদ্রেশ্বর স্টেশনে গিয়ে পৌঁছলো দুর্জয়। ট্রেন আসার অপেক্ষা করছিল। এমন সময় চোখে পড়ল তানিকা একটি ছেলের সাথে দাঁড়িয়ে কথা বলছে। একটু আগে ফটো ফ্রেমে দেখা ছেলেটাই যে এই ছেলেটা, সে বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য একবার মোবাইল থেকে ফটোটা দেখে নিল সে। তারপর একটা দোকানের আড়ালে গিয়ে দূর থেকেই ওদের ছবি তুলে নিল। আর এরপরই ওর মাথায় কিছু একটা স্ট্রাইক করলো, তাই আবার স্টেশন থেকে বেরিয়ে একটা রিক্সা করে কোথাও একটা গেল সে। সব কাজ সেরে অনেক রাতে বাড়ি ফিরে সৌরসেনীকে ফোন করলো দুর্জয়, আর যা যা সে জেনেছে সবটাই বলল। সৌরসেনী কল লিস্ট আসার আগেই আমরা তাহলে এই বিষয়টা নিশ্চিত হয়েই গেছি। এবার প্রমাণস্বরূপ কল লিস্টটা দরকার মাত্র। তা কাল পেয়ে যাব তো? হ্যাঁ, কল লিস্ট তো পেয়েই যাব, কিন্তু তুই এগুলোকে প্রমাণ কেন বলছিস সেটাই তো বুঝতে পারছি না। আর কিসেরই বা প্রমাণ? প্লিজ সবটা ক্লিয়ার কর আমাকে। কাল কল লিস্ট আসুক, তারপর সব প্রমাণ সমেত একজনকে ডেকে নেব। কাকে ডাকবি? আর তুই কি জেনে গিয়েছিস খুনিকে? একেবারে প্রমাণ সমেত। তো আমাকে বল, কে সে? কাল একেবারেই সবটা বলবো। এখন রাখছি, সারাদিন অনেক ধকল গেছে। বাই বাই। আরে দুর্জয়, হ্যালো হ্যালো। ধুর, আমি কেসটা দিলাম আর আমাকেই পরিষ্কার করে কিছু বলে না, অদ্ভুত। পরের দিন কল লিস্ট আসতেই দুর্জয়কে জানালো সৌরসেনী। বা ভালো খবর, এবার ওটা চেক করে মার্ক করে রাখতে হবে দিনেশকে। আমি ওকে ফোন করে তোর থানায় আসতে বলছি। কাকে? তানিকাকে। কিন্তু তানিকাকে ডাকবে মানে কি? খুনটা কি ও করেছে নাকি? সেটা আমি তোকে পুরো ডিটেলসে জানাবো, সামনে আয়। আরে এত সাসপেন্স কেন রাখছিস বলতো, বলেই দে না। আচ্ছা, ও কি 3টে খুনই করেছে নাকি? দুর্জয়, আমরা কিন্তু সিরিয়াল কিলিং এর কেসটা সলভ করছি, তাই কোনো সিদ্ধান্তে আসার আগে একটু ভেবে দেখিস, ওকে? আমি সব দিক শিওর হয়ে তোকে ফাইনাল রিপোর্ট করবো সৌরসেনী। দুপুরে থানায় দেখা হচ্ছে। ফোনটা কেটে দিল দুর্জয়। উফ, আবার সাসপেন্স। ওকে, দুপুরের অপেক্ষা করা যাক। দুপুরে তানিকা এসে পৌঁছলো রাসবিহারী থানায়। জয়ন্তকেও ডেকেছিল দুর্জয়। ওরা দুজনেই কিছুক্ষণ অপেক্ষা করছিল, তারপর ওদেরকে ভিতরে যেতে বলা হয়। আসুন জয়ন্ত। তানিকা, প্লিজ কাম, সিট। ম্যাডাম, আমাকে এইভাবে থানায় ডেকে এনেছেন কেন? সব বলা হবে তানিকা। অ্যাকচুয়ালি বলবেন তো আপনি। মানে আমি আবার কি করলাম? কি বলবো আমি? এটাই যে আমাদের মিথ্যে বলেছিলেন কেন? আমি কি মিথ্যে বলেছি? আপনার সঙ্গে প্রসেনজিতের বিয়ে ঠিক হয়েছিল, সেটা সম্পূর্ণ মিথ্যে একটা তথ্য, যেটা আপনি এই কলকাতায় ছড়িয়েছিলেন। অথচ আপনার ভদ্রেশ্বরে এই বিষয়ে কেউই জানেন না। ইনফ্যাক্ট ওখানে গিয়েই তো একেবারে একটা নতুন লাভ স্টোরি জানলাম, অর্পণ আর আপনার। কি এসব কি বলছেন? নতুন মানেটা কি? হ্যাঁ, ঠিকই বলেছেন, আসলে তো নতুন নয়, আপনাদের তো পুরনো প্রেম, সে ছোট্টবেলার। আরে এসব মিথ্যে, এসব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। আর অস্বীকার করে লাভ নেই তানিকা, আপনি ধরা পড়ে গেছেন। এবার সত্যিটা আপনি স্বীকার করবেন নাকি আমি বলবো? সত্যি? কোন সত্যি কথা বলছেন আপনি? এটাই যে আপনি প্রসেনজিৎকে মার্ডার করেছেন। না 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 না, আমি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। চিৎকার করে কোনো লাভ নেই, সব প্রমাণ আপনার বিরুদ্ধে। ভালো হয় যদি সবটা স্বীকার করে নেন। আমি কিছু করিনি, কিছু করিনি আমি। আর কেন করব? আমি তো ভালোবাসতাম প্রসেনকে। আবারও মিথ্যে বলছেন। আসলে আপনি যে আপনাদের যে লাভ স্টোরিটা শুনিয়েছিলেন তাতে অনেকটা সিন কেটে দিয়েছিলেন। যেমন আপনি বলেছিলেন প্রসেনজিতের এত ভালোবাসা আপনি উপেক্ষা করতে পারেননি। আসলে তো আপনি বাধ্য হয়েছিলেন, কারণ প্রসেনজিৎ একটু সাইকো ছিল। ওর ভালোবাসার যে উন্মাদনা ছিল তা দেখে আপনি ভয় পেতেন। হয়তো এমন কিছু উনি করেছিলেন, তাই অর্পণকে ভালোবাসার পরেও আপনি প্রসেনজিতের সঙ্গেও সম্পর্ক রাখতে বাধ্য হয়েছিলেন। কি
ঠিক বলছি তো? কি হলো বলুন? দেখুন, চুপ করে থাকবেন না। আপনার আর অর্পণের সম্পর্কের যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে, আর সাক্ষী তো আপনার শহর দেবে, কারণ আপনার পাড়া প্রতিবেশীরা সবাই জানে আপনাদের ভালোবাসার কথা। এমনকি অর্পণের ঠাকুরদাও জানেন, যিনি অসুস্থ। কিন্তু প্রসেনজিতের সঙ্গে আপনার সম্পর্কের কথা ওখানে কেউ জানে না, কারণ আপনি কিছুই জানাননি। আর জানাবেনই বা কেন? আপনি তো প্রসেনজিৎকে কখনোই ভালোবাসেননি। ওর ভালোবাসাটা আপনার গলায় কাঁটার মতো বিদ্ধ। আসলে আপনি তো সুযোগ খুঁজছিলেন কি করে ওর থেকে মুক্তি পাবেন, কি করে পথের কাঁটা সরাবেন, আর তারপরেই এই মাস্টার প্ল্যানটা করলেন। কি সব ঠিক বলছি তো? বলুন, দেখুন, ধরা আপনি পড়েই গেছেন। এবার সত্যিটা স্বীকার করলে অন্তত মৃত্যুদণ্ড থেকে বাঁচলেও বাঁচতে পারেন। তানিকা তখনও চুপ করেই রইল। দুর্জয় এবার পকেট থেকে মোবাইলটা বের করে একটা ছবি দেখালো সৌরসেনীকে। সৌরসেনী চিনতে পারছিস একে? এক সেকেন্ড। নিজের মোবাইল থেকে একটা ছবি বের করে মিলিয়ে দেখে সৌরসেনী বলল, এটা তো সেই ডেলিভারি বয়, একই গঠন, আর হাতে সেই ট্যাটুটাও আছে। তাহলে বল, আর কি প্রুফ চাই আমাদের? এই ডেলিভারি বয় যদি অর্পণই হয় তাহলে তো পরিষ্কার যে মার্ডারটা অর্পণই করেছে। কিন্তু তিনজনকেই কি অর্পণ? ইয়েস, আসলে এই সিরিয়াল কিলিং এর প্ল্যানটাই এরা দুজন মিলে করেছিল। আগের দুজনকে মারা হয়েছিল জাস্ট এটাকে সিরিয়াল কিলিং প্রুফ করার জন্য, নাথিং এলস। আসল উদ্দেশ্য ছিল প্রসেনজিৎকে শেষ করা, বলা ভালো পথের কাঁটাকে সরিয়ে দেওয়া। আর একটু ভালো করে যদি বলি তাহলে তোর ক্লিয়ার হবে। দেখ, তানিকা আর অর্পণ ছোটবেলার বন্ধু, যেটা একসময় প্রেমের সম্পর্কে পরিণত হয়। দুজনেই যা হোক রোজগার করে ওদের সংসার চালাতো। একটা সময় অর্পণ একা হয়ে যায়, আর ঠাকুরদাই ওর একমাত্র সম্বল হয়ে দাঁড়ায়। এদিকে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই সামান্য চাকরি করে তার খরচা চালানো আর সম্ভব হয়ে ওঠে না অর্পণের। এদিকে তানিকার মাও ক্যান্সারের পেশেন্ট, ওরও অনেক খরচা। এই পরিস্থিতিতে একটা ভালো চাকরি খুঁজছিল তানিকা, যাতে সব দিক থেকে সে সামলে নিতে পারে। পেয়েও যায়। পড়াশোনায় ভালো ছিল তানিকা, ল নিয়ে ডিগ্রি পেয়েছিল সে। হাইকোর্টে উকিল প্রসেনজিৎ সেনের অ্যাসিস্ট্যান্ট আইনজীবী হিসেবে জয়েন করে। ভালো স্যালারি অফার করে প্রসেনজিৎ। হয়তো সব ঠিকই ছিল, কিন্তু প্রসেনজিৎ প্রেম নিবেদন করে বসল। বিষয়টা প্রথমে হালকাভাবে নিলেও পরে দমবন্ধ হয়ে আসতো তানিকার। কিন্তু চাকরিটা ছাড়লে যে সব দিক আর সামলাতে পারবে না সে, তাই সবটাই সহ্য করত। কিন্তু প্রসেনজিৎ ওকে এতটাই বিরক্ত করতে লাগলো যে ও একদিন বাধ্য হয়ে প্রসেনজিৎকে স্বীকার করে নিল। কিন্তু আসলে কি স্বীকার করেছিলেন তানিকা? এবার বলুন তো, আমি সবটাই তো বললাম। এবার আপনার গল্পে যে জায়গাগুলো বাদ দিয়ে আমাদের বলেছিলেন সেগুলো একটু বলবেন প্লিজ। এখনও চুপ করেই থাকবেন তাহলে? ঠিক আছে সৌরসেনী, তুই দেখ কিভাবে সত্যিটা বের করতে পারিস। যদিও সবটাই প্রমাণিত, এই ছবি আর সিসিটিভি ফুটেজ সবটাই অর্পণকে দোষী প্রমাণ করার জন্য যথেষ্ট। তাও অপরাধীর স্বীকারোক্তি আমাদের দরকার, তাই আপনার স্বীকারোক্তি চাইছিলাম। কারণ খুনটা তো একা অর্পণ করেনি, আপনিও যুক্ত ছিলেন। অপরাধী আপনারা দুজনেই, আর আপনি স্বীকার করলেই আমাদের কাজ শেষ হয়ে যায়। হ্যাঁ, আপনি যা বলছেন সব সত্যি, সব সব। আমি অর্পণকেই ভালোবাসি, আর মৃত্যু ওকেই ভালোবাসবো। ওকে ছাড়া আর কাউকে আমি মনে বসাতে পারবো না, আমি স্বপ্নেও না। আর প্রসেনজিৎকে ঘেন্না করতাম আমি। হ্যাঁ, ঘেন্না করতাম। একটা সাইকো বদ্ধ উন্মাদ মরার আগে পর্যন্ত শুধু জ্বালিয়েছে আমাকে। যখন আর কোনো পথ থাকলো না, তখন বাধ্য হয়ে ওকে মারা প্ল্যানটা করলাম। হ্যাঁ, দুজনে মিলে করেছিলাম প্ল্যানটা। দিনের পর দিন প্রসেনজিৎ আমাকে মেন্টালি টর্চার করে গেছে। একদিন বাধ্য হয়ে ওকে বলেই দিয়েছিলাম, স্যার দেখুন, আমি অন্য একজনকে ভালোবাসি, ছোটবেলার প্রেম, আমি ওকেই বিয়ে করতে চাই। হোয়াট? তুমি আমার ছাড়া আর কারোর হতে পারো না তানিকা, কারোর নয়। আর যদি কেউ আমাদের মাঝে আসে, শেষ করে দেবো তাকে। আর তাছাড়া আমাকে বিয়ে করলে তুমি সব পাবে, একটা ভালো লাইফস্টাইল, প্রয়োজনীয় সব কিছু। আর রিজেক্ট করলে তুমি কিন্তু এই চাকরিটাও হারাবে। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম।
অর্পণকে গিয়ে সবটা বলি। তারপরেই ও আমাকে বলল, তুমি প্রসেনজিতের ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাও। কি বলছো কি তুমি অর্পণ? ঠিকই বলছি, এছাড়া আর কোনো উপায় নেই আমাদের। দেখো, ও আমাকে কি করবে সেসবে আমি ভয় পাই না, কিন্তু তোমার এই চাকরিটা এই মুহূর্তে আমাদের দরকার। না হলে আমার ঠাকুরদা, তোমার মা, এরা সব বিনা চিকিৎসায়। না, আমি এসব আর ভাবতে চাই না। তুমি প্লিজ রাজি হয়ে যাও। আর তারপর? তারপরেরটা তারপরেই না হয় ভাবা যাবে। তারপরেই আমি প্রসেনজিৎকে গিয়ে বলি, বলছিলাম যে আমিও বোধহয় আপনাকে লাইক করতে শুরু করেছি স্যার। এটা ভালোবাসা না কি আমি জানি না, কিন্তু আমি আপনার কথাই সারাক্ষণ ভাবি। তুমি তুমি সত্যি বলছো তানিকা? একদম সত্যি স্যার, আমিও আপনাকে পছন্দ করি। তাহলে আজ থেকে আর স্যার নয়, শুধুই প্রসেন। মিথ্যে প্রেমের অভিনয় করতে থাকি, কি করবো আর, উপায়ও বা কি ছিল। আর এরই মধ্যে ও কার্ড ছাপিয়ে বসলো। প্রথমে খুব রিয়াক্ট করে ফেলেছিলাম, তুমি একটা পাগল, আর আমাকে না বলে কেন বিয়ের কার্ড ছাপালে? এখানে তারিখটা কিন্তু এখনো লেখা হয়নি। তুমি কার্ডটা আগে পছন্দ করবে, তারপর। আমি বিয়ে করতে চাই কি না চাই সেটা একবার জানতে চেয়েছো? না, দরকার নেই তো। আমি চাই যখন, তুমি রাজি হবেই। আই নো দ্যাট। কি বলবো কিছু বুঝতে পারছিলাম না। একটু সময় চেয়ে কোনোভাবে তখনকার মতো সামনে নিলাম। তারপর অর্পণকে গিয়ে সব বলতেই ও বলল, রাজি হয়ে যাও। পাগল হয়েছো? আরে প্রেম পর্যন্ত ঠিক ছিল, তাই বলে বিয়ে? বিয়ে মানে বোঝো? যা বলছি শোনো, এতেই আমাদের ভালো হবে। আর তুমি রাজি না হলে ওই পাগলটা তোমাকে এমনিও তিষ্টাতে দেবে না। তার চেয়ে তো ভালো যে তুমি বরং এখন আপাতত ওর তালেই নাচো। যদিও আসলে তো তোমার তালেও নাচছে, মানে তুমি ওকে নাচাচ্ছ। কি যে বলছো অর্পণ, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সুইট হার্ট, আমি ঠিক যা যা বলছি সেগুলো করো। বিলিভ মি, সামনে আমাদের অনেক ভালো দিন আসছে। আর তারপরেই বিয়ের জন্য ওকে হ্যাঁ বলে দিই। ও কার্ড ছাপিয়ে দেয়, আর একদিন আমার মায়ের সঙ্গে দেখা করতে চায়। যদিও তার আগেও চেয়েছিল, আমি ইগনোর করেছিলাম, কিন্তু ব্যাপারটাকে আর ইগনোর করা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। আর আরও নতুন নতুন এক্সকিউজ খুঁজতে থাকি। আর তারপরই তোমরা দুজন প্রসেনজিৎকে মারার জন্য একটা ভয়ঙ্কর প্ল্যান করে বসলে। কিন্তু তোমাদের অর্থ কষ্ট তো এতেও দূর হলো না, বরং বেড়ে গেল। যার জন্য তোমরা এত মিথ্যে বললে, ভালোবাসার নাটকও পর্যন্ত করলে। তাকে মেরে দেওয়া মানে তো সোনার ডিম পাড়া হাঁসকেই হারিয়ে ফেলা। আর ওকে বিয়ে করলে তো আমি অর্পণকেই হারিয়ে ফেলতাম। অর্পণ যে আমার সব, ওকে যে আমি কোনো মতেই। আর প্রসেনজিৎকে মেরে যে তুমি চাকরি টাকা সব হারালে, লাভ কি হলো? এতে তো সরোজিনী, গল্পে টুইস্ট আছে রে। জানতে পেরেছি অর্পণ নাকি মুম্বাইয়ে একটা ভালো চাকরি পেয়ে গিয়েছিল। এই তো এই মাসেই জয়েন করার কথা। এবার বুঝতে পারছিস তো সবটা? ও মাই গড, তার মানে কি দানিকা, এবার ক্লাইম্যাক্সটাও বলে দিন। আমি যখন অতিষ্ঠ হয়ে কান্নাকাটি করছি প্রায়, তখনই অর্পণ আমাকে চমকে দিল। চোখের জল মোছো তানিকা, তোমার কান্নাকাটির দিন শেষ হয়েছে। একটা গুড নিউজ আছে, আমাদের সব প্রবলেম সলভড। আর ওই জানোয়ারটার কাছে তোমাকে যেতে হবে না, আর ওর টর্চার তোমাকে সহ্য করতে হবে না। ওর মুখের ওপর তুমি তোমার রেজিগনেশন লেটার ছুঁড়ে মারো, কারণ আমি চাকরি পেয়ে গেছি, তাও সুদূর মুম্বাইয়ে। সত্যি? হ্যাঁ সত্যি, এই দেখো অফার লেটার। এ তো দারুণ খবর অর্পণ, কিন্তু প্রসেনজিৎ মেনে নেবে না। ওকে তো জানো তুমি, অত সহজে আমাকে ছাড়বে তুমি ভাবছো? আর তোমার কথা জানলেও তোমাকে খুনও করতে পারে। এই কথাটাই অর্পণের মনে গেঁথে গেছিল। এর পরের দিনই আমাকে ডেকে বলল, সব সমস্যার সমাধান পেয়ে গেছি তানিকা। প্রসেনজিৎ আমাকে খুন করার আগেই চলো আমরা বরং ওকে খুন করে দিই। আবার উল্টোপাল্টা কথা বলছো, পাগল নাকি? হ্যাঁ পাগলই বটে, কিন্তু প্রসেনজিতের থেকে কম। দেখো, ও বেঁচে থাকতে আমরা তো আর এক হতে পারবো না, এটা তো কনফার্ম। ধরো তুমি যদি ওর চাকরি ছেড়ে দাও,
তাহলে তারপর কি আমাদের ও শান্তিতে থাকতে দেবে? আমরা যেতে পারবো মুম্বাই? আচ্ছা আমরা ছাড়ো, আমি যেতে পারবো? যখন জানবে যে তুমি যাকে ভালোবাসো সে আমি, তখন আমাকেও বাঁচতে দেবে তো? দেবে না তানিকা। সবকিছু ভেবেই আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অর্পণ, শেষে মানুষ খুন করব? আর উপায় কি বলো? না হলে তো আমরা খুন হব। দেখো, খুনোখুনি যখন হবেই তখন যে একা সে খুন হলেই ভালো হয় না? আরে আমাদের ঠাকুরদা আর মা আছে, আমরা দুজনে দুজনের জন্য আছি। কিন্তু প্রসেনজিৎ তো একা, ওর তো কেউ নেই। ও মরলে একটা লোকও নেই যে ওর জন্য কাঁদবে। আর সবচেয়ে বড় কথা, আমাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। আর তোমার মনে হচ্ছে আমরা বাঁচবো তারপরে? আরে ওর হাত থেকে নয় বাঁচবো, কিন্তু পুলিশ? আমি সেসবও ভেবে নিয়েছি তানিকা। আরে এখানে থাকবে কে? খুনটা করেই তো আমরা মুম্বাই পালাবো। মা ঠাকুরদাকেও তো সঙ্গে আমাদের নিয়ে যাব। এই দেখো 4টে টিকিট। আমি আগে যাব, তোমরা কদিন পরে আসবে। ব্যাস, একবার এখান থেকে বেরোতে পারলেই হবে। আমি ওখানে গিয়ে তারপর শান্তিতে চাকরি করব, আর তারপর আমাদের বিয়ে। কি কেমন লাগলো প্ল্যানটা? সবকিছু এত ইজি? তুমি শুধু রাজি হয়ে যাও, ব্যাস, আর কিছু লাগবে না। বাকি সব আমি একা সামলে নেব। আমাদের দুঃখের দিন এবার শেষ তানিকা। এবার আমরা খুব ভালো থাকবো, দেখো, খুব ভালো থাকবো আমরা। কিন্তু খুন করবে কে আর কিভাবে? অর্পণ আমাকে সবটা বলার পর আমি শিউরে উঠেছিলাম। কি বলছো এসব অর্পণ? আরে বাবা, একজনকে মারতে কি আরো দুটো খুন করবে নাকি? হ্যাঁ, মানে 3টে মার্ডার, তাও বম ব্লাস্ট। কত রিস্ক জানো? জানি, কিন্তু এছাড়া যে আর কোনো উপায় নেই তানিকা। বিলিভ মি, এটাই বেস্ট প্ল্যান। কেউ সন্দেহ করবে না আমাদের, কেউ কিচ্ছু জানতে পারবে না। আর তারপরেই এক এক করে বম ব্লাস্ট শুরু হলো। প্রথমে রাহুল গুহ, যে একেবারেই একা। তার বাড়িতে ফুড ডেলিভারি বয় সেজে গেল অর্পণ। খাবারের লোভ দেখিয়ে RDX ভরা পার্সেল দিয়ে এলো। আর তারপরেই টার্গেট হলো শেখর সমাদ্দার, যেখানে যাওয়ার আগে ফোনটা হয়তো আপনি করেছিলেন। মালাদি যেমনটা বলেছে আমাদের আর কি, একটা মেয়ের ফোন এসেছিল। যাই হোক, ওখানে আবার ঘুরতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হলো। আর ভাউচার খুলতে গিয়ে বুম, শেষ হয়ে গেল আরও একটা নিষ্পাপ প্রাণ। তবে একটা ভালো করেছেন, কোনো মায়ের কোল খালি করেননি। বেছে বেছে একা মানুষদেরই টার্গেট করেছেন, যাদের জন্য কাঁদার হয়তো কেউ নেই। সত্যি প্ল্যানগুলো কিন্তু দারুণ আপনাদের। নিহাত একটা গন্ডগোল হয়ে গেল, যেহেতু জয়ন্ত প্রসেনজিতের বন্ধু, তাই সহজেই এত ইনফরমেশন পেয়ে গেলাম আমরা। না হলেও কলেজ থেকে পেতামই আপনাকে। তাও জয়ন্তর জন্য অনেক সহজ হয়েছে কাজটা। আচ্ছা, সব তাহলে জলের মতো পরিষ্কার? কি জয়ন্ত, এবার সব ক্লিয়ার তো? হ্যাঁ স্যার, সবটাই। তাহলে জয়ন্ত, বলেছিলাম আপনাকে ফাইনাল আপডেট দেব, একদম লাইভ দেখে নিলেন সবটা। থ্যাংক ইউ ম্যাডাম। এবার আমি আসি। আশা করি প্রসেনজিতের অপরাধীরা তার উচিত শাস্তি পাবে। আপনাদের উপর পূর্ণ ভরসা আছে আমার। আসি। জয়ন্ত চলে গেল। এবার সৌরসেনী তানিকাকে জিজ্ঞেস করল, তা তোমার প্রেমিক কোথায়, যিনি এত কিছু করলেন? সেটাও আমি জানি সৌরসেনী। আর তাকে ওয়েলকাম করার জন্য যে লোক পাঠাতে হবে তোকে। কোথায়? আরে মুম্বাইয়ে, যেখানে অর্পণ জব করছে। প্রসেনজিতের মার্ডার হওয়ার পর তো ওর আর এখানে থাকার কোনো কারণই ছিল না, তাই না? এদিকে জয়েনিং ডেট এসে গিয়েছিল, তাই ও নিশ্চিন্তে জয়েন করে কাজ শুরু করে দিয়েছে। আর তানিকা হয়তো খুব তাড়াতাড়ি ওর মা আর অর্পণের ঠাকুরদাকে নিয়ে মুম্বাই যেত, যদি না ধরা পড়তো। কি ঠিক বললাম তো তানিকা? দেখুন, আমার আর কিছু বলার নেই। আপনাদের কাজ আপনারা করুন। হ্যাঁ, একটাই কথা বলবো, আমরা যা করেছি তার জন্য আমাদের কোনো আফসোস নেই। একটা শয়তানকে মেরে আমরা মুক্তি পেয়েছি, ব্যাস, আর কিছুই না। আর তার জন্য 3-3টে প্রাণ নিয়েছেন আপনারা, যাদের মধ্যে 2জন একেবারেই নির্দোষ। আর এর জন্য উপযুক্ত শাস্তি প্রাপ্য আপনাদের। ষোড়শিনী অ্যারেস্টার। তানিকাকে কাস্টডিতে নেওয়া হলো। অর্পণকে মুম্বাই থেকে অ্যারেস্ট করা হলো। সমস্ত প্রমাণ কোর্টে পেশ হলো। দোষী সাব্যস্ত হলো অর্পণ আর তানিকা। যাবজ্জীবন কারাদণ্ড হলো ওদের।
অনেকদিন পর দুর্জয়, সৌরসেনী আর আমার আড্ডা বসলো আবার। কথার ছলে ওদেরকে একটা সারপ্রাইজ দিলাম। এই তোদেরকে একটা খবর দেবো, বুঝলি? তোদের নিয়ে গল্প লেখার কাজ শুরু করে দিয়েছি, প্রকাশকের সাথেও কথা হয়ে গেছে। আরে কি বলছিস ভাই, আমি তো ভেবেছিলাম এমনি লিখছিস, তুই তো প্রফেশনালি কাজ করছিস রে। আমি তো এতটা ভাবতেই পারিনি দুর্জয়। সত্যি দারুণ একটা সারপ্রাইজ দিলি তুই সূর্য, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। আর তোদেরকেও অনেক অভিনন্দন এই জটিল কেস সমাধানের জন্য। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমি এর অনেকটা ক্রেডিট দুর্জয়কেই দেব। ও যেভাবে সবটা অ্যানালাইসিস করেছে, উফ। সরোজিনী, ক্রেডিট দুজনেরই সমান, আমরা দুজনে মিলেই কেসটা সলভ করেছি। হ্যাঁ একদম, এই নিয়ে নো তর্ক। আচ্ছা, তোর পেমেন্টটা কালকে জিপে করে দিচ্ছি। হ্যাঁ, উফ, তুই আবার সেই ফালতু কথা শুরু করলি। আমি তো বলেইছিলাম যে ফ্রিতে কোনো কাজ হবে না। না, তাই বলে আমি তোর থেকে পেমেন্ট নেব? আমার থেকে নয় তো, আমার বড় স্যার দিয়েছেন। আসলে ওপর মহলের থেকেই টাকাটা এসেছে। এত জটিল একটা সিরিয়াল কিলিং এর কেস সলভ করার জন্য ডিপার্টমেন্ট আমাদের এক্সট্রা পে করেছে। আর সাথে একটা গুড নিউজও আছে, আমার প্রমোশন হয়েছে সিনিয়র ইন্সপেক্টরের পোস্টে। আরে কি খবর শোনালি রে, ডাবল কনগ্রাচুলেশনস। সরোজিনী, তোর সঙ্গে আরো কেস সলভ করার ইচ্ছে রইল, তুই সত্যি জিনিয়াস। তোর থেকে কমই। আর আমিও তোর সাথে অনেক কেস এরকম সলভ করতে চাই। কিরে, থাকবি তো আমার সাথে? সৌরসেনীর হাতে হাত মিলিয়ে রাজি হয়েছিল দুর্জয়, আর সৌরসেনী এতেই খুশি হয়েছিল। ব্যক্তিগতভাবে না পাত্তা পেলেও পেশাগত দিক থেকে যে ও দুর্জয়ের সঙ্গ পাচ্ছে, এইটাই তো ওর পরম পাওয়া। আমার গল্প এখানেই শেষ। আবার কোনো নতুন কেস আসলে লিখব আর একটা গল্প। রোমাঞ্চ বাংলা এতক্ষণ শুনলে সুলেখিকা সুমেলি কাঞ্জিলাল মুখার্জির কলমে দুর্জয় সৌরসেনীর গোয়েন্দা কাহিনী পথের কাঁটা রহস্য। গল্পটি শুনে ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ ও আবদার রইল তোমার কাছে বন্ধু। আজকের কাহিনীতে কণ্ঠদানে রয়েছে সৌরসেনীর ভূমিকায় বর্ণালী, দুর্জয়ের ভূমিকায় ব্রতদীপ, গল্প পাঠ ও সূর্যের ভূমিকায় সৌরভ। অন্যান্য বিভিন্ন চরিত্রে সন্তু, মৈনাক, প্রদীপ্তা, সৌরভ, উদয়, সৃজন, মহুয়া, শ্রীরূপ, ঝিনুক, তাপস, শ্রীমন্ত, শুভস্বপ্না, দিব্যেন্দু ও শীর্ষেন্দু। কাহিনীর নাট্যরূপ ও সামগ্রিক পরিচালনায় আমি সৌরভ সাহা। তাহলে আজকের মতো আসি বন্ধু, ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। ফিরে আসছি খুব শিগগিরই তোমার মনের মতো আরও একটি গল্প নিয়ে। আর হ্যাঁ, গল্প মানে রোমাঞ্চ বাংলা। শুনতে থাকো, গল্পে থাকো।